হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচেলি তরনার নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি তোমাদের দিনকাল ভালোই যাচ্ছে। রিসেন্টলি ইউ সিরিজটা দেখে শেষ করলাম। আমার মনে হয় মাত্র 2 দিন লাগছে পুরো সিরিজটা শেষ করে ফেলতে। 10 এপিসোড আমার জন্য কোনো বিষয় না। আমার যদি এখন বিয়ে না হয়তো আমি একদিনেই শেষ করে ফেলতাম। এখন যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাসায় আছে, আমার রেসপন্সিবিলিটিস আছে, তাই আমার 2 দিন লাগছে। না হলে কোনো সিরিজ যেটা মাত্র 10 এপিসোড 1 সিজনে আমার জন্য কোনো বিষয় না একদিনে শেষ করে ফেলা। বাট শেষ করতে যেটা আমি অনেক নস্টালজিক হয়ে গেলাম, কারণ এই শোটা শুরু হয়েছিল 2018-এ, যখন আমি আমার ইউটিউব স্টার্ট করি। যখন ইউটা শুরু হয়, এটা প্রথমে কিন্তু নেটফ্লিক্সে ছিল না, এটা অন্য একটা চ্যানেলে শুরু হয়েছিল। প্রথমে দিকে এটা কিন্তু মার্কেট পায় নাই, দেন কিন্তু এটা নেটফ্লিক্স কিনে নেওয়ার পরে যখন এটা নেটফ্লিক্সে আসে তারপর এটা অনেক মার্কেট পায়। আমি যখন জানতে পারি যে গসিপ গার্লের ড্যানের একটা নতুন শো আসছে, এবং আমি আরেকটা শোর নায়িকা ছিল এখানে, প্রিটি লিটল লায়ার মনে পড়ছে, তাই এটা আমি ওপেন করছিলাম। করার পর দেখি এটা অনেক ইন্টারেস্টিং। তারপরে দেখতে 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 2025 সালে এসে শেষ হলো। আমি যে চিন্তা করতেছিলাম যে এই কয়েকটা বছরে আমার লাইফও কত চেঞ্জ হয়ে গেছে। হইতে হইতে পুরো শোটা শেষ হয়ে গেছে, ভার্সিটি শেষ করছি, আমি বিয়ে করছি, আবার শান্তিনগরে ফেরত আসছি, এর ভিতরে শোটা হতে হতে শেষ। সো এই হচ্ছে আমার দিনকাল যাচ্ছিল। এর মধ্যে আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছি। তো চলো দেরি না করে আজকের 12 প্যাচালটা শুরু করি। আর যেটা না বললি না, আজকের 12 প্যাচালকে স্পন্সর করছে না 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 স্কিন আর্টিস্ট্রি। তো 12 প্যাচাল দেখে অলরেডি অনেক আপুরা আনোয়ারি অ্যাজোলিক সেরামটা স্কিন আর্টিস্ট্রির পেজ থেকে পারচেস করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ। তো অনেকেই জিজ্ঞাসা করেছে, আপু এটা কোন কোন প্রোডাক্টের সাথে ব্যবহার করলে এটার কার্যকারিতা আরও বাড়তে সাহায্য করবে? আমি বলবো তোমরা চাইলে আনোয়ার যে রেড সিরামটা আছে ব্রাইটেনিংয়ের জন্য, তোমরা চাইলে এটার সাথে ব্যবহার করতে পারো। এই দুইটা প্রোডাক্ট একসাথে অনেক ভালো কাজ করে। যদি এমন হয় যে তুমি তোমার প্রাইভেট এরিয়া ব্রাইটেনিং করতে চাচ্ছ, বিশেষ করে আন্ডার আর্মস, অনেক অনেক ভালো ফলাফল তোমরা পাবে। বাট তোমার যদি স্কিনে ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম থাকে, তাহলে এই দুইটা প্রোডাক্ট আমি তোমাদেরকে একসাথে ব্যবহার করতে বলবো না। আমি বলবো তোমরা TMB3-র সাথে অ্যাজোলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারো ফেসের জন্য আর চেস্ট এরিয়ার জন্য। অনেক ভালো ফলাফল পাবা যাদের ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম আছে। ফাঙ্গাল অ্যাকনির জন্য আরেকটা কম্বো দেখাবো, যদি তোমার বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে। সেটা হচ্ছে ইপসা। এটাতে কিন্তু ট্রানিক্সামিক অ্যাসিড আছে। এটা ইটসেলফ তোমার স্কিনটা হাইড্রেটিং অ্যান্ড ব্রাইটেনিং করে। আর এটার সাথে তুমি যদি অ্যাজোলিক অ্যাসিড সেরামটা মিক্স করো, এটা তো তোমার স্কিনটাকে আরও ব্রাইটেনিং করতে সাহায্য করবে। আর এটা ছাড়া আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তোমার যদি স্কিন বেশি সেন্সিটিভ না হয়, এটা হচ্ছে ভিটি রিডিল শট 300, এটার সাথেও আনোয়াটা অনেক ভালো কাজ করে। আমার অনেক পছন্দের একটা ব্রাইটেনিং সেরাম স্কিন 1004 ব্রাইটেনিং অ্যাম্পল, এটার মিনি ভার্সনটাও তোমরা আমাদের স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাবা। এটা তো স্কিন আর্টিস্ট্রির বেস্ট সেলার প্রোডাক্ট। এটা কতবার রিস্টক করা হয়েছে মনে হয় আমি কাউন্টও করতে পারবো না। এই দুইটা প্রোডাক্টও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর তোমার কাছে যদি অলরেডি নাম্বারজিন 5-এর এই ব্রাইটেনিং সিরামটা থাকে, এটার সাথে চাইলে ওটা ব্যবহার করতে পারবে। আর তোমরা চাইলে কিন্তু রেটিনলের সাথেও অ্যাজোলিক অ্যাসিড ব্যবহার করতে পারো। অ্যাজোলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে এটা যে কোনো কিছুর সাথে ব্যবহার করা যায়। বেসিক্যালি এটা তেমনভাবে কোনোটার সাথে ক্লাশ করে না। এবং বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, এবং বাসায় এসে অবশ্যই ডাবল ক্লিনজিং করবে। হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জাপানের একটি ট্রু ক্রাইম বেস স্টোরি। তার মানে এটা একটা সত্যিকারের ঘটনা। আর প্রথমেই বলে রাখতে চাই, আজকের গল্পটা খুবই ডেঞ্জারাস টাইপের হতে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব আজকে মজার মজার খাবার খেতে খেতে 12 প্যাচালটা না দেখতে। কজ অনেক সময় হয় আমি ওয়ার্নিং না দিলে তোমরা খাওয়া দাওয়া করতে থাকো, এরপর আমাকে বলো যাবো তুমি কোনো ওয়ার্নিং দাও নাই। সো আগে থেকে বলে রাখলাম, এটা জাপানের কেস। বেশিরভাগ আমি খেয়াল করে দেখছি জাপানের কেসগুলো অনেক মাইন্ড টুইস্টেড হয়ে থাকে। আজকে যাকে নিয়ে আমার 12 প্যাচাল, তার নাম হচ্ছে তাকাহিরো শিরাশি। তার জন্ম হচ্ছে 1990 সালের 9 অক্টোবর জাপানে। তার ফ্যামিলির ব্যাপারে খুব একটা ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে নাই। যতদূর জানা যায়
মা বাবা ছোট বোনকে নিয়ে তাকাহিরোর ছোট্ট একটা পরিবার ছিল। সে যে অকারেন্স ঘটিয়েছে এরপর তারা লিটারেলি আত্মগোপনে চলে গেছে। বাট তাকাহিরো একটা সচ্ছল পরিবার থেকে বিলং করতো, মানে টাকা পয়সার কোনো কিছুই তাদের অভাব ছিল না। তার বাবা মা তাকে যথেষ্ট আদর করত। বা যতদূর জানা যায় তাকাহিরোর যখন 12 বছর বয়স ছিল তার অদ্ভুত একটা খেলার প্রতি নেশা ছিল। খেলাটার নাম হচ্ছে ব্ল্যাক আউট চ্যালেঞ্জ। এটাকে আমি খেলা বলবো কিনা জানি না, এটা হচ্ছে এমন টাইপের একটা চ্যালেঞ্জ যে তোমাকে প্রেশার ক্রিয়েট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেন তুমি একটু অজ্ঞান হয়ে আবার তুমি ব্যাক করো। অনেকে যেটা বলে ওইরকম একটা সময় অনেকে হ্যালোসিনেট ফিল করে, অনেকে চোখ মুখে অনেক কিছু দেখতে পায়। তো ওইটাই হচ্ছে ওদের খেলা, যে যে গলা খাবে সে এসে তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলবে যে তোর কেমন লাগলো রে বলতো। ও বলবে হ্যাঁ আমার নাক কান বন্ধ হয়ে আসছিল, আমার মানে শ্বাস বন্ধ হয়ে আসতেছিল, আমি চোখের সামনে এরকম এরকম দেখছিলাম, তখন আমার এগুলোর কথা মনে পড়ছিল। অন্যদিকে যারা দিচ্ছে তারা এক্সপিরিয়েন্সটা নিবে যে যখন তাকে দেওয়া হচ্ছে সে কীরকম করতেছে, মানে মানে এটা লিটারেলি আমার কাছে ক্রাইম মনে হইতেছে। তো যাই হোক, এই খেলাটার তার এক্সট্রিম লেভেলের নেশা ছিল। যখনই সে স্কুলে যাইতো স্কুলের বাচ্চাদেরকে সে রিকোয়েস্ট করতো দিন আর তোর গলাটা একটু টিপতে। ও মাই গড, আমি এটা কি বলতেছি আমি জানি না এটা কেউ খেলে কিনা, বাট যদি এটা খেলে থাকো প্লিজ এরকম টাইপের জিনিস কখনো করবা না। এর রিজন এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস, কারণ অক্সিজেন তুমি যখন বন্ধ করে রাখতেছো, গলা দাবায় রাখতেছো, এটা কিন্তু ব্রেনের সাথে আমাদের বডির কানেকশন কিছুক্ষণের জন্য বন্ধ করে ফেলে। এটা কিন্তু তোমার পার্মানেন্টলি মেমোরি লসও করাইতে পারে। অনেক সময় মানুষের চোখে রক্ত চলে আসে, আর সবচেয়ে বড় কথা এটার কারণে একজন মানুষ মৃত্যুবরণও করতে পারে। এরকম খেলা খেলতে যায়, চ্যালেঞ্জ লাগতে যায়, অনেক সময় অনেক মানুষ মারা গেছে। মানে সে ডিরেক্টলি মানে ইন্টারাক্ট করতে পারতো না, আমতামতি করতো, কিন্তু তার ফেভারিট খেলা হচ্ছে ব্ল্যাক আউট চ্যালেঞ্জ। মানে আমি তোমার সাথে কথা বলতে পারি না, কিন্তু তুমি আমাকে যদি গলায় টিপ দিতে দাও আমি আবার ঠিকই তোমার সাথে খেলবাও। আমি এই জিনিসটা আমার ব্রেনে প্রসেস করতে পারতেছি না। তাকাহিরোর এলিমেন্টারি স্কুলের যেসব ফ্রেন্ডরা ছিল তারা যেটা বলে যে নর্মালি তো বাচ্চারা এরকম টাইপের অনেক টাইপের চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, কজ এমনিতেই ছেলেরা অনেক টাইপের আগডুম বাগডুম খেলাধুলা করে। বাট তাকাহিরোর বিষয়টা হচ্ছে ও শুধু এই খেলাটাই খেলতে পছন্দ করতো। মানে একটা পর্যায়ে এই খেলাটা খেলাই ওর নেশা হয়ে যায়। মানে যখনই সময় পায় ও সবাইকে চ্যালেঞ্জ করে বসে, চলো আমরা এটাই খেলি। একটা পর্যায়ে সবার কাছে তাকাহিরোকে উইয়ার্ড লাগা শুরু হয়ে যায়, যে কারণে তাকাহিরো যাও একটু তার ফ্রেন্ডদের সাথে হালকা পাতলা মেলামেশা করতো। আস্তে আস্তে তাকাহিরো মনে বুঝতে পারে যে সবাই ওকে একটু অন্য চোখে দেখে, যে পাগল নাকি সারাদিন তুমি গলা টিপতে পছন্দ করো কেন। ও ওদের থেকে একটু আস্তে আস্তে সরতে থাকে। সো তাকাহিরোর যখন এলিমেন্টারি স্কুল শেষ তখন সে জানতে পারে তার প্যারেন্টস ডিসাইড করছে তারা ডিভোর্স নিবে। তাকাহিরোর বাবা মা যেটা জানায় যে তারা অনেক দিন ধরেই চিন্তা করতেছিল ডিভোর্সটা নেওয়ার, বাট তারা বুঝতেছিল না যে তাদের বাচ্চা এই বিষয়টা কিভাবে নিবে, তাই তারা এটা ডিলে করতেছিল। আচ্ছা আমাদের ছেলে আরেকটু বড় হোক এরপরে আমরা ডিভোর্সটা নিব। ও যখন এলিমেন্টারি স্কুল শেষ করে, হাই স্কুলে উঠবে, তখন তার বাবা মা চিন্তা করে মেবি আমাদের ছেলে বড় হয়ে গেছে, এখন সে বুঝবে, আমরা এখন এই কাজটা করে ফেলি। যখন তাকাহিরো ওই জিনিসটা জানতে পারে, অ্যাকচুয়ালি ও জিনিসটা নর্মালি নেয় নাই, অনেক শক্টে চলে যায়, বিকজ ও একদমই মেনে নিতে পারতেছিল না যে তার বাবা মা ডিভোর্স নিয়ে নিবে। এই জিনিসটা জানার পর তাকাহিরোর বাবা মা যেটা জানায়, সে কয়েকবার করার চেষ্টা করে, বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, এমন কিছু গ্রুপ সে জয়েন করে যারা করার চেষ্টা করতেছে। ওর মা একবার যেটা দেখে যে দড়ি নিয়ে সে বিছানায় ঘুমাতে গিয়েছে, মানে সে ডিসাইড করছে যে সে ঘুম থেকে উঠেই দিয়ে মারা যাবে এরকম টাইপের। এরপর ওর বাবা মা চিন্তা করে আচ্ছা ঠিক আছে আর কয়েকদিন আমরা একসাথে থাকি, আমাদের ছেলে নর্মাল হোক, এরপরে আমরা সেপারেট হই। তো কিছুদিন এভাবে ডিলে করতে করতে একটা পর্যায়ে তারা নিয়ে নেয়, এবং এই জিনিসটা তাকাহিরো একদমই নর্মালি নিতে পারতেছিল না, তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, কজ তার বাবা মা
দুজন দুই বাসাতে থাকে, একবার তাকে এই বাসায় যেয়ে থাকতে হয়, আরেকবার ওই বাসায় যেয়ে থাকতে হয়। এই জিনিসটা তাকে অনেক ফ্রাস্ট্রেশনে ফেলে দিচ্ছিল। তাকাহিরোর বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর তাকাহিরো নিজেকে আরও গুটিয়ে ফেলে। এখন সে মানুষের সাথে আরও কম মিলামিশা করে, মানুষের সাথে আরও কম কথাবার্তা বলে, একদমই ঘর থেকে যেন সে বের হতেই চায় না। পড়াশোনার মানও তার অনেক খারাপ হয়ে গেছে। সে এখন মানে কোনো মতে সে পাশ করতেছে, তার রেজাল্টও এখন আর ভালো হচ্ছে না। আগে পড়াশোনার পাশাপাশি সে কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করতো, খেলাধুলার কথা বলতেছি, ওকে, দৌড় অথবা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে। বাট যখন ওর পড়াশোনার গ্রেডের এত মান খারাপ হতে থাকে, এরপর সে আস্তে আস্তে এইসব খেলাধুলাও ছেড়ে দেয়। কজ ওর বাবা মা বলে যে তুমি জাস্ট পড়াশোনায় মন দাও, জাস্ট এটাই করো, আমরা আর কিছু চাই না। আর শেষমেশে দেখা যায় সব কিছু বাদ দিয়েও শুধু পড়াশোনাটাও ওকে দিয়ে আর হচ্ছে না রাইট নাও। মেবি ওর বাবা মার ডিভোর্সটা ওর মাথায় অনেক প্রেশার ফেলে। এইভাবে কষ্ট করতে করতে তাকাহিরো তার হাই স্কুল শেষ করে, বাট তার রেজাল্ট ভালো ছিল না। ভালো রেজাল্ট না হওয়ার কারণে সে কোনো চাকরিও পায় নাই। শেষমেশ একটা ডিপার্টমেন্টাল স্টোরে সে জব নেয়। এখানে সে 2 বছর জব করে, বাট এখান থেকে সে যা উপার্জনটা করতো এটাতে সে একদমই খুশি ছিল না। সে চাইতো আরও টাকা বেশি ইনকাম করতে, বাট সে বুঝতেছিল না সে কিভাবে এটা ইনকাম করবে। প্রথম দিকে সে তার বাবা মার সাথে থাকতো, এরপরে সে নিজে নিজে একা একা থাকা স্টার্ট করে। তখন থেকে সে চিন্তা করতে থাকে যে আমি আর কি করলে এর থেকে আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। এরপর তাকাহিরো বিভিন্ন টাইপের ছোটোমাটো কাজ করা স্টার্ট করে। 1 বছর এরকম টাইপের বিভিন্ন টাইপের কাজ করার পরও বুঝতে পারে এইসব কাজ করে আর যাই হোক দ্রুত বড়লোক হওয়া সম্ভব না। এরপর অ্যাকচুয়ালি সে যে কাজটা স্টার্ট করে যেটাকে বলা হয় স্কাউট। তোমাদের সাথে আমি একটা 12 পাঁচাল শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এপিসোড নাম্বার 163। সেখানে একজন জাপানের সিরিয়াল কিলার জাস্ট হোস্টেস গার্লদেরকে উঠায় নিয়ে এসে করতেছিল। হোপফুলি তোমাদের মনে আছে, আর যদি না মনে থাকে তোমরা চাইলে 12 পাঁচালটা শুনতে পারো। এটা হচ্ছে এরকম টাইপের একটা টাইপ যে পার্টি থেকে এরকম মেয়েদেরকে নিয়ে আসে আর এরকম টাইপের সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে বেড়ায়। এখন অনেকের মাথায় একটা চিন্তা আসতে পারে যে মেয়েগুলো এরকম একটা জায়গার ইনফরমেশন কিভাবে পায়, অথবা তারা কিভাবে জানে যে এরকম জায়গায় গেলে এই টাইপের জবগুলো পাওয়া যায়। তো তাকাহিরো অ্যাকচুয়ালি এখানে টাইপের জবটা করতো। ওর কাজ ছিল সোশ্যাল মিডিয়াতে মেয়েদের সাথে কথা বলা এবং তাদেরকে পটানো এবং তাদেরকে জানানো, আচ্ছা তুমি তো দেখতে সুন্দর, তোমার তো কাজের দরকার তাই না, আমি এরকম টাইপের একটা হোটেল জানি যেখানে তোমার বেশি কিছু করা লাগবে না, তুমি জাস্ট বুড়া মানুষদের সাথে বসে বসে আড্ডা দিবা, জাস্ট গল্প করবা, এর বিনিময়ে তুমি মোটা অঙ্কের টাকা পাবা। আর তুমি যদি এর থেকে বেশি টাকা ইনকাম করতে চাও তাহলে ওদের সাথে মাঝে মাঝে ঘুরতে যেতে পারো, ডেটে যেতে পারো, যেটাকে দোহান বলে। এরপর এটার একটা কমিশন তুমি আমাকে দিবা, এটার কিছু একটা কমিশন তুমি ওই রেস্টুরেন্ট অথবা ওই হোটেলকে দিবা, আর বাকি টাকা তোমার। তো এই টাইপের জবে তাকাহিরো ঢুকে যায়। ওর কাজ হচ্ছে বিভিন্ন হোটেলে এরকম টাইপের সাপ্লাই দেওয়া। কিছুদিনের ভিতরে তাকাহিরো বুঝতে পারে যে এই জবটাই হচ্ছে তার জন্য বেস্ট। এর রিজন, মানুষের সামনে তো সামনাসামনি কথা বলতে পারে না, মুখ দিয়ে একটা বুলিও বের হয় না, একটা ছেলের সাথে একটা ঠিক মতো কনভারসেশন সে শেষ করতে পারে না। বাট অনলাইনে মেয়েদের সাথে চপর 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 করতে পারে, মেয়েদেরকে পটায় ফেলতে পারে। ও চিন্তা করে এইভাবে আমি যদি এক একটা করে মেয়েদেরকে এক একটা হোটেলে সেট করতে পারি, প্রত্যেকের থেকে কমিশন নিতে পারি, তাহলে এখান থেকে যে টাকা আসবে আমি তো ঘরে বসে বসে অনেক ইনকাম করবো, আমার তো কোথাও যাওয়া লাগবে না, পারফেক্ট একটা জব। এরকম টাইপের ছেলেরা কিন্তু আমাদের আশেপাশেও অনেক ঘোরাঘুরি করে। নিজের সমবয়সী ছেলের সাথে 2টা কথা বলতে পারে না, বাট অনলাইনে যে পিচ্ছি মেয়েদের সাথে ভাবর মারতে মারতে আমি বাঘ, আমি ঘোড়া, আমি ভাল্লুক, আমি হাতি, আমি সব, আমি এই করে ফেলি, আমি সেই করে ফেলি, আরে আমার ডরে ওরা কাঁপতে থাকে। এরকম ছেলেদের থেকে সাবধান, কারণ এরা ওই ফাপড় পর্যন্তই করতে পারে, সামনে এসা জীবনে কিচ্ছু করতে পারবে না। আর আমি যে জিনিসটা খেয়াল করে দেখছি, টিনেজার মেয়েরা এই ফাপড় বাজদের পাল্লায় বেশিরভাগ পড়ে থাকে। আমি এই কথাটা বলতে যাই, আমি কেন জানি না লাস্ট 12 পাঁচালে কিম সুনের কথা মনে পড়ে গেল। এর রিজন, একটা 28 বছরের ছেলে কখন 15 বছরের মেয়েদের সাথে প্রেম করে,
কারণ যখন তার সমবয়সী মেয়েদের সাথে তার কথা বলার যোগ্যতা নাই, এটা সত্যি, এটা বিশ্বাস করো। কারণ ও যে ফাপড়গুলা এই বাচ্চাটার সাথে মারতে পারছে, ও তো ওর সেম এজের মানুষের সাথে ফাপড়গুলা মারতে পারে না। এরকম টাইপের মানুষরাই কিন্তু সবসময় ছোটদের সাথে প্রেম করার চেষ্টা করে, কারণ ছোটরা ওর যে ফাপড়টা খাবে, আরে ওরে তো আমি এই করে ফেলছি, আমার সাথে দেখা করতে আসছিল, এক চাটা আমরা বের করে দিছি। এই গল্পটা যখন একটা ছোট মেয়েকে শোনাবে, ও আমার বয়ফ্রেন্ড এরকম, ওরা তো পাওয়ার, ওয়াও, ও এত কিছু করতে পারে, ওর ভয়ে পুরা মহল্লা কাঁপে, ওয়াও। আর যদি সেম এজের সাথে কথা বলো, কই আমার সামনে তো দেখলাম না তুমি কিছু করতে পারো, কই প্রমাণ দেখাও, চাট দেখাও, কই আমার সামনে যা দেখাবা তো। আচ্ছা আমার সাথে একজনের এরকম একটা সমস্যা আছে, কই দেখি, তাকে তুমি একটু মলাই দিও তো। তখন সেটা বেলুনের যখন বাতাস বের হয়ে যায় সেরকম করে ছোট হয়ে যাবে। যে কারণে এই টাইপের ছেলেরা কিন্তু সবসময় ছোট মেয়েদেরকে টার্গেট করে, কারণ তাদের ফাপড়গুলো তারা ঠিক মতো করে তাদের ভিতরে মাখনের মতো করে মাস্কা লাগাতে পারে। তো যাই হোক, এখন আমরা আবার গল্পে ফেরত আসি। তো এইভাবে স্কাউটের জব করতে করতে বেশ কিছুদিন হয়ে যায়। 2017 সালে পুলিশের হাতে তাকাহিরো ধরা পড়ে এবং তার 14 মাসের জেল হয়। আর যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাকাহিরো যাদের সাথে কাজ করে তারা কিন্তু অনেক পাওয়ারফুল, যে কারণে তাকে বেশি দিন জেলে থাকতে হয় নাই। কয়েক মাসের ভিতরে সে জেল থেকে বের হয়ে আসে। পুলিশ তাকে বেসিক্যালি প্রোবেশনে রাখে, এর মানে তাকে এখন পুলিশ চোখে চোখে রাখবে, মানে যদি সে আবার কোনো একটা অকারেন্স করে তাহলে তার আবার জেল হয়ে যাবে। প্রোবেশনে থাকা অবস্থায় তাকাহিরোর যে সমস্যাটা হয়, মানে এখন সে আর এই স্কাউটিংয়ের কাজ আর করতে পারবে না, কারণ কেউ যদি প্রোবেশনে থাকে তাদের আর যাই হোক কোনো চাকরি থাকে না। এই জিনিসটাতে তাকাহিরো অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। থেকে বেরোয় আমার লাভটা কি হলো, আমার যে সাধের এই কাজ আমি তো এটা করতে পারতেছি না। তাকাহিরো যেটা জানায়, ওই মুহূর্তে সে একসাথে প্রায় 30টার উপরে মেয়ের সাথে সে কথা বলতো, মানে 30 জনের একসাথে সে ছিল, 30 জন থেকে সে পার্সেন্টেজ নিত। এবং অনেক মেয়েরা তাকাহিরোর নামে যে এলিগেশনটা আনে, যে মাঝে মাঝে কিছু মেয়েদের উপরে সে প্রেশারও ক্রিয়েট করতো যে আমার পার্সেন্টেজ বাড়াইতে হবে, এত ভালো জায়গায় তোমাকে ঢুকাই দিছি, তুমি এখন এত টাকা ইনকাম করো, আমার পার্সেন্টেজ দাও, মানে এরকম টাইপের সে মেয়েদেরকে নাকি প্রেশারও ক্রিয়েট করতো। তো এরকম করে করে সে এত মানুষের থেকে সে টাকার পার্সেন্টেজ নিত। সেই বিজনেসে যখন ওর এরকম ঠাস করে বন্ধ হয়ে গেছে, এখন ঘরে বসে বসে ও ফ্রাস্ট্রেট হতে থাকে যে তাহলে এখন আমি কি করব। ঘরে বসে আবার টাকা ইনকাম করা যায়। একটা জিনিস মানে সত্যি কথা, যদি কেউ শর্টকাটে একবার টাকা ইনকাম করা শিখে যায়, সে আর শরীরটা কিন্তু কষ্ট করে নড়ায় চড়ায় আর টাকা ইনকাম করতে চায় না। দেখবা ফকিররা, মানে যারা ভিক্ষা করে অভ্যস্ত, তাদেরকে তুমি যদি ভালো একটা জায়গায় সেটেল ডাউন করায় দাও, তাকে একটা ছাগল কিনে দাও, তাকে একটা ভ্যান কিনে দাও, কদিনের ভিতরে সে এগুলো ফেলায় রেখে আবার ভিক্ষা করা শুরু করে দেয়, কারণ এটা তার জন্য ইজি মানি। সেভাবে করে মানুষ থেকে চেয়ে চেয়ে খেতে পছন্দ করে। সেরকম তাকাহিরোর ঘরে বসে মানুষের থেকে কমিশন দিয়ে নিয়ে খেয়ে দেওয়া অভ্যাস হয়ে গেছে। এখন কি তার আর কঠোর পরিশ্রম করতে ইচ্ছা করবে? এখন কি আর আগের মতো এরকম ডিপার্টমেন্টাল স্টোরে তার কাজ করতে ইচ্ছা করবে? ট্রাকে মাল তুলতে ইচ্ছা করবে? এখন সে খুঁজতেছে আবার আমি মেয়েদেরকে কীভাবে ভুলায় মানে ফুসলায় তাদের থেকে টাকা নিতে পারি, যাতে আমার ঘরে বসে আমার হাতে টাকা চলে আসে। পরে সে ডিসাইড করে কিছুদিন সে তার বাবার সাথে যে থাকবে। সে তার বাবার সাথে অ্যাকচুয়ালি অনেক ক্লোজ ছিল ছোটোবেলা থেকেই। তো সে যখন যে তার বাবাকে জানায় সে যে চাকরিটা করতেছিল সেই চাকরিটা তার চলে গেছে, তোর বাবা কিছু মনে করে না আর বলে যে ওকে তুমি চাইলে আমার বাসায় মুভ ইন করতে পারো। তো সে তার বাবার বাসায় চলে আসে এবং এরপর থেকে সে তার বাবার সাথে থাকা স্টার্ট করে। তাকাহিরোর বাবার একটা পার্সোনাল ওয়ার্কশপ ছিল যেখানে সে নিজে কাজ করতো। তাকাহিরোর মা এবং তার ছোট বোন তারা আলাদা কিন্তু সেপারেট হয়ে গেছে ডিভোর্সের পর। আর তাকাহিরো বেসিক্যালি ওর বাবার সাথেই বড় হয়ে ওঠে। এরপরে তো সে একা একা আবার থাকা স্টার্ট করে। এখন তো আবার সে তার বাবার কাছে চলে আসছে। তোর বাবার ওয়ার্কশপে সে আবার ছোটো মোটো একটা কাজ নেয় এবং তার বাবার সাথে তার বলতে পারো আবার আগের মতো
ফাদার সানের বন্ডিংটা আবার ক্রিয়েট হয়। একদিন সে তার বাবার সাথে সব কিছু খুলে বলে যে বাবা অ্যাকচুয়ালি আমি অনেক ডিপ্রেস, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আমি কেন বেঁচে আসছি, আমার কিচ্ছু ভাল লাগে না, আমি কী করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এগুলো শুনে তাকাহিরোর বাবা অনেক রিগ্রেট ফিল করে। উনি অলওয়েজ নিজেকে দায়ী করেন এগুলোর জন্য। এর রিজন উনি মনে করেন যে আমি যদি অ্যাকচুয়ালি আমার ওয়াইফকে ডিভোর্স না দিতাম তাহলে মনে হয় আমার ছেলের জীবনটা এরকম কষ্টের হতো না। মেবি আমার জন্যই আমার ছেলের লাইফটা এরকম হয়ে গেছে, যে কারণে উনি অনেক কষ্টে হলেও ওনার ছেলেকে নিজের মানে সাধ্যের বাইরে যেও নিজের ছেলেকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করতো। তাই ওর বাবা বলে যে তুমি আমার সাথে থাকো, তোমার আর কোনো কাজ করতে হবে না, আমি একা একাই যতটুকু পারি সেটা করার চেষ্টা করব, আর তুমি ডিসাইড করতে থাকো ততদিনে তুমি কি করবা। তাকাহিরো ওর বাবার বাসায় মুভ করার পর থেকে নিজেকে এক ঘরের ভিতরে গুটায় ফেলে, আবার আগের মতো এর থেকে আরো বেশি, মানে এখন আর ঘর থেকে বেরই হয় না। সারাদিন তো অনলাইনেই সময় কাটায়, সোশ্যাল মিডিয়াতে, কখনো কম্পিউটারে কখনো মোবাইলে। এরকম করে হঠাৎ করে একদিন টুইটারে সে একটা তার নতুন অ্যাকাউন্ট ওপেন করে যার নাম হচ্ছে হ্যাঙ্গিং প্রো। আর এখানে সে তার নিজের পরিচয়টা আত্মগোপন করে, নিজের কোনো পিকচার সে আপলোড দেয় নাই, আসল নাম কারোর সাথে শেয়ার করে নাই। এখানে একটা এনিমি একটা পিকচার সেখানে আপলোড দেয়, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই না। জাপানে কিন্তু খুবই কমন যে একজন পার্সনের একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকবে। দেখা যায় তারা এগুলোর জন্য কিন্তু নামও দিছে, যেমন ধরো কেউ যদি প্রাইভেট অ্যাকাউন্ট ইউজ করে, নিজের পার্সোনাল আইডেন্টিটি ইউজ করে, এটাকে তারা ফিনস্টা বলে। আর যদি এমন হয় যে তারা একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছে কোনো আইডলকে ফলো করার জন্য, তারা কি করতেছে না করতেছে সেটা দেখার জন্য, সেটাকে তারা ফ্যান বেস অ্যাকাউন্ট বলে। আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা নিজের মনের ডার্ক থট শেয়ার করার জন্য তারা ব্যবহার করে থাকে, যেটাকে তারা বলে ইয়ামিয়াকা। রাইট নাও তাকাহিরো যে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করেছে, এটা কিন্তু হচ্ছে ইয়ামিয়াকা সেক্টরের একটি টুইটার অ্যাকাউন্ট, যেখানে তাকাহিরো তার ডার্ক থট শেয়ার করবে অন্যান্য মানুষদের সাথে। আর যাদের এরকম টাইপের ডার্ক থট আছে তাকাহিরোর মতো, তারাও এখানে এসে তার সাথে কথাবার্তা বলবে। এখানে তাকাহিরো মূলত এই অ্যাকাউন্টটি বানায় তার টাইপের কথাবার্তা শেয়ার করার জন্য। প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এমনিতে ছোটোবেলা থেকে তার এরকম টাইপের প্রবণতা আছে, বাট সেই কারণে কিন্তু ইয়ামি আঁকা টাইপের অ্যাকাউন্ট সে এবার বানায় নাই। এবার সে অন্য একটা রিজনে এই টাইপের অ্যাকাউন্ট সে তৈরি করেছে। সে একটা রিসার্চ করার পর যেটা রিয়েলাইজেশন করতে পারে, জাপানে এরকম অনেক মানুষ আছে যারা একটা পর্যায়ে এসে নিজের জীবনটা শেষ করে ফেলতে চায়, যারা লাইফে অনেক ডিপ্রেশনে থাকে বাট নিজের জীবনটা শেষ করতে পারে না, কজ তারা একটা মোমেন্টে তাদের পাশে কাউকে চায়, ওই শেষ মুহূর্তে যেন তার পাশে কেউ থাকে। মানে এটা জাপানের একটা কালচার সম্ভবত, আমি যতদূর জানতে পেরেছি, যে তারা এরকম টাইপের সাপোর্টার খোঁজে অনলাইনে এসে। যখন সে লাইভ হওয়ার চেষ্টা করবে, আরেকজন পার্সন যেন তার সামনে থাকে। মেবি ওই মোমেন্টে সে একা থাকতে চায় না, ওরা এরকম করে জোড়া বাঁধে, চলো আমরা একসাথে এরকম করি। আমি যখন ভারতেশ্বরী হোমসে ছিলাম, আমি শুনছিলাম যে 29 অগাস্টে এরকম দুই বেস্ট ফ্রেন্ড একটা বাথরুমে এরকম করে হয়েছিল। আমি ওদের নাম ভুলে গেছি, সামথিং হীরা মুক্তা এরকম টাইপের দুজনের নাম ছিল, অদ্ভুত, আমি ভুলে গেছি, মনে নাই। বাথরুমটা অনেক ভয়ানক ছিল, আমার মনে নাই। ওই 29 অগাস্টের রাত্রেবেলা কখনো ওই ওয়াশরুমের আশেপাশে, অথবা রাত্রেবেলা 29 অগাস্টে ভারতেশ্বরী হোমসে, আমি এখন হয় কিনা জানি না, বাট আমি যখন ছোট ছিলাম 29 অগাস্টে ভারতেশ্বরী হোমসে কখনোই ওয়াশরুমের টিচাররা বাচ্চাদেরকে একলা যাইতে দেয় না রাত্রেবেলা। ওইখানে এই জিনিসটা খুব মানে, কজ দুইটা ফ্রেন্ড যুক্তি পেতে এরকম করে আত্মহত্যা করছে। তো জাপানে খুব ওই অভ্যাসটা আছে এরকম যুক্তি করে মিলে তো করার। তো তাকাহিরো যে প্ল্যানটা বানায় যে ও এই টাইপের অ্যাকাউন্ট করে এমন মানুষদেরকে খুঁজে বের করবে
যারা জীবনের এমন একটা পর্যায়ে চলে আসছে তারা আর বাঁচতে চায় না, সে এখন সেই মানুষদের সাথে বন্ধুত্ব করবে, তাদেরকে এসে আশ্বাস দিবে যে আমারও তোমাদের মতো ডিপ্রেশন, আমিও পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আসো আমরা মৃত্যুবরণ করি। আর এগুলো করতে চেয়ে তার থেকে টাকা লুটে পুটে খাবে। যেহেতু এখন সে প্রবেশনে আছে, এখন তার পক্ষে আর ওই পিকিরি কাজ করা পসিবল না, তাই সে ভাবে আমি যেহেতু অনলাইনে মেয়েদেরকে এইভাবে পটাইতেই পারি, তাহলে কেন না এই ইয়ামি আঁকা অ্যাকাউন্ট খুলে এরকম অসহায় মেয়েদের টাকা লুটে পুটে খাওয়া যাক। এরা তো এমনিতেই বাঁচবে না, না হয় কয়টা দিন ওদের সাথে মিশলাম আর ওদের টাকা লুটে পুটে খেলাম, তো সে ক্ষতি কী? এই অ্যাকাউন্টে টাকা হিরো এমন টাইপের পোস্ট করতো যে আমার অ্যাকচুয়ালি কাউকে দরকার যে আমার সাথে করতে চায়, ওর আমার একজন পার্টনার দরকার যে আমার সাথে করতে চায়। দেখা যায় এই টাইপের অ্যাকাউন্ট যারা ইউজ করে তাদেরও নিজস্ব টাইপের একটা হ্যাশট্যাগ আছে। তো সেই সব মেয়েরাই অ্যাকচুয়ালি টাকা হিরোর অ্যাকাউন্ট রিচ আউট করে যাদের ভিতরে এই টাইপের প্রবণতা আছে। তো তারা যখন টাকা হিরোর অ্যাকাউন্ট দেখে আর দেখে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি আমার মতোই সেম দুঃখ, ওরও মনে অনেক কষ্ট, ও অ্যাকচুয়ালি কাউকে খুঁজতেছে যে শেষ মুহূর্তে ওর পাশে থাকবে, আচ্ছা আমি এই ছেলেটার সাথে একটু কথা বলি, ওর সাথে ফ্রেন্ডশিপ করি। তো এরকম করতে করতে অনেক মেয়ের সাথেই তার এই টপিক নিয়ে কথা বলতে বলতে একটা ফ্রেন্ডশিপে পরিণত হয়। প্রথম দিকে মেয়েদের সাথে তো দেখা যেত কমেন্টের মধ্যে সে কথা বলতো, এরপরে যাদেরকে সে টার্গেট করতো তাদের সাথে সে ইনবক্সে যেয়ে কথা বলতো, আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করতো। এরপরে মেয়েগুলো যখন তাদের দুঃখ টাকা হিরোর সাথে শেয়ার করতো এবং বলতো তুমি কি বলো, আমার যে মনের ভিতরে এরকম ডার্ক থট আসে, আমার কি এগুলো আমার বাবা মার সাথে শেয়ার করা উচিত, আমার কি আমার বয়ফ্রেন্ডের সাথে এগুলো শেয়ার করা উচিত, টাকা হিরো বলতো যে না, এসব কষ্ট ওরা বুঝবে না, ওরা আমাদের মতো না, তোমার যদি খারাপ লাগে তুমি আমার সাথে শেয়ার করবা, আর তুমি কিন্তু প্রমিস করছো আমরা একসাথে মরবো, এটা ভুলবা না। মানে এমনও কিছু সিচুয়েশন আসছে যাদের সাথে টাকা হিরো কথা বলছে, যারা মানে মনে থট আনছে যে আমি আর বাঁচতে চাই না, মেবি কেউ তাদেরকে সাপোর্ট করলে তারা ওখান থেকে ফিরে আসবে। টাকা হিরো এটা বুঝতে পেরেও তাদেরকে কখনো ব্যাক করতে দিত না, তাদেরকে বলতো না ওরা আমাদেরকে বুঝবে না, তুমি কখনো ওদের সাথে কিচ্ছু শেয়ার করবা না, কখনো লোনলি ফিল করবা আমাকে কল দিবা, কখনো খারাপ লাগবে আমার সাথে চ্যাট করবা, শুধু তুমি আমার সাথে শেয়ার করবা। মানে ওর কাজ ছিল ওদেরকে আরও ডিপ্রেস করা, ওদের মাথার ভিতরে আরও নেগেটিভ এনার্জি ভরে দেওয়া, যেন ওরা চিন্তা করে যে না আমার পৃথিবীতে বেঁচে থেকে লাভ নাই, আর টাকা হিরো ছাড়া আমার আর কেউ নাই। সে কিন্তু একটা মেয়ের সাথে এরকম ডিপ্রেসিংয়ের গল্প করতো না, সে একাধিক মানুষের সাথে এরকম ডিপ্রেসিংয়ের কথা বলতো, মানে ডজন ডজন মেয়ের সাথে সে বলতো হ্যাঁ হ্যাঁ আমারও মরতে ইচ্ছা করতেছে, হ্যাঁ পৃথিবীটা অ্যাকচুয়ালি অনেক স্বার্থপর, এখানে কেউ কারো না, চলো আমরা একসাথে মারা যাই, হ্যাঁ না 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 বাবা মারা অ্যাকচুয়ালি আমাদের দুঃখ বোঝে না, বয়ফ্রেন্ডরা তো নাই। মানে সে লিটারেলি সবাইকে একসাথে রিপ্লাই দিচ্ছে। মানে ওর ব্রেনটা কী টাইপের ব্রেন, মানে ওর নিজের কখনো কষ্ট লাগতো না, বেসিক্যালি ও তো এগুলো মনে হয় জব হিসাবে নিছে। তো মানে ওই যে কিছু কেউ কেউ এরকম কল সেন্টারে জব করে না, ওই সেরকম মেসেজ সেন্টারে জব নিছে যে সব মেয়েদেরকে রিপ্লাই দিতে হবে, রিপ্লাই দিতে হবে, রিপ্লাই দিতে হবে। সরি আমি আবার সিরিয়াস বিষয়টা ফান করে নিয়ে বলতেছি। ওর কাজ ছিল মেয়েগুলোকে ওদের ফ্যামিলি থেকে আইসোলেটেড করে ফেলা এবং তাদের থেকে টাকা হাতায় নেওয়া, মানে এটাই তার বেসিক্যালি মূল প্ল্যান ছিল। টাকা হিরোর প্রথম ভিকটিমের নাম হচ্ছে মিউরা মিজুকি, তার বয়স 21 বছর। পার্সোনাল লাইফ নিয়ে সে প্রচণ্ড ডিপ্রেস থাকার কারণে সেরকম টাইপের অ্যাকাউন্ট হয়তো বা ব্যবহার করতো, সেভাবেই তার টাকা হিরোর সাথে প্রথমবারের মতো পরিচয়। প্রথম দিকে যদিও বা তাদের এটা ফ্রেন্ডশিপ ছিল, আস্তে আস্তে এটা কাইন্ড অফ রোমান্টিক রিলেশনশিপের দিকে পরিণতি পায়। এর রিজন টাকা হিরোর ইচ্ছা ছিল ওর বাবার বাসার থেকে মুভ করা, কারণ ওর বাবার সাথে থাকতে ইচ্ছা করতেছিল না, এবং ওর মাথায় যে প্ল্যানটা চলতেছিল এই মেয়েটার সাথে ও যখন স্ক্যাম করবে, মেয়েটার থেকে টাকা নিয়ে ও নিজের জন্য
ও একটা বাসা নিবে। তো যে কারণে ও চাচ্ছিল যে আমি যদি মেয়েটার সাথে প্রেম করি আর ওকে বলি যে তুমি আর আমি লিভিং রিলেশনশিপে যাব, তাহলে নিশ্চয়ই মেয়েটা বাসার জন্য তাকে টাকা দিতে রাজি হবে। তো মেয়েটার সাথে কথা বলতে বলতে বলে যে তুমি তো জানোই আমিও তোমার মতো অনেক ডিপ্রেস, আমারও মারা যেতে ইচ্ছা করে, বাট আমার খুব শখ মৃত্যুর আগে আমার একটা নিজের স্পেস থাকবে, এবং এটা অবশ্যই একটা লফট টাইপের বাসা হতে হবে। লফট টাইপের বাসা মানে ধরো এটা সিঙ্গেল বেডরুমের বাসা, বাট এই বাসাগুলো লম্বায় হাইটের দিক দিয়ে বেশি হয়, এবং আমি পাশ দিয়ে পিকচার দিয়ে দিব, বলতে পারো 1 বেডরুমের ডুপ্লেক্স বাসা। মানে একটু সিঁড়ি হবে, উপরে তুমি চাইলে স্টোরেজ বানাতে পারো অথবা উপরে বেডরুম বানাতে পারো, উপরের জায়গাটার একটু স্পেস কম হয়। 2017 অথবা 18 দিকেই দরকার ছিল প্রায় $10,000 মতো। একটা 21 বছরের মেয়ে তাকে এত টাকা কোথা থেকে দিবে? এরপরও যেহেতু এই মেয়েটা অ্যাকচুয়ালি মনে করেছিল যে তাকাহিরো তাকে পছন্দ করে এবং ও ভাবতেছিল যে তাকাহিরোর সাথে সেও মুভ ইন করবে, ও ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি আমার সেভিংস থেকে তোমাকে টাকা দিচ্ছি। অলমোস্ট মেয়েটা তাকে $4,500 দেয় এবং বলে যে বাকি টাকা তাহলে তুমি জোগাড় করার চেষ্টা করো। তাকাহিরো কিন্তু কোনো জব করে না, বাবার ঘাড়ে বসে বসে খায়, ও বাকি টাকা কোথায় পাবে? তাকাহিরো তার বাবাকে বলে যে বাবা, আমি আমার লাভ অফ মাই লাইফকে পেয়ে গেছি এবং আমি তার সাথে মুভ করতে চাই, এটার জন্য আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে হেল্প করবা? এখন একবার চিন্তা করো যে এই ছেলে এত ডিপ্রেস, সে যেতে চায় এবং সে সব কিছু ছেড়ে দিয়ে বাবার বাসায় এতদিন ধরে রয়েছে, এবং যেই বাবা মনে করে এই ছেলের লাইফটা নষ্ট হওয়ার পিছনে তারই মানে হাত রয়েছে, তো উনি মনে করেন যে এতটুকু করে যদি আমার ছেলের লাইফটা আমি যদি আবার নতুন করে শুরু করতে পারি তো ওয়াই নট। পরবর্তীতে তাকাহিরোর বাবা তাকে প্রায় $5,500 দিয়ে সাহায্য করে। সো তাকাহিরো তার গার্লফ্রেন্ডের টাকা এবং তার বাবার টাকা দিয়ে ফাইনালি একটা লফট স্পেস খুঁজতে সক্ষম হয়। এমন না জায়গাটা অনেক সুন্দর ছিল, বাট ও একটা লফট এরিয়া খুঁজে বের করে। আমি পাশ দিয়ে পিকচার দিয়ে দিব। মানে ও যত টাকা ওদের থেকে নিছে সেখান থেকেও নিশ্চয়ই ও টাকাটা মারছে, কজ বাসটা খুব খুব ছোট। ওখানে যার সাথে সে কথা বলতেছিল বাসটা রেন্টাল করার জন্য, উনি বলে যে আপনি যদি 1 তারিখ থেকে বাসাটা ভাড়া নেন তাহলে কিন্তু আপনার জন্য একটা ডিসকাউন্ট আছে, বাট আপনি যদি মিডিল থেকে বাসাটা ভাড়া নেন তাহলে কিন্তু আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন না। আমরা চাই আপনি তাহলে 1 তারিখ থেকে বাসাটা ভাড়া নেন। তাকাহিরো বলে যে না, আমার এই মুহূর্তে বাসাটা কিন্তু ভাড়া লাগবে। তো এই লোকটা বলতেছে আপনি শিওর? কারণ আমরা কিন্তু তাহলে আপনাকে কোনো ডিসকাউন্ট দিতে পারছি না। তাকাহিরো বলে আমার কোনো ডিসকাউন্টের দরকার নেই, আমার রাইট নাও বাসাটা দরকার। এরকম টাইপের একটা রুম হবে, এক পাশে একটা বাথরুম আছে, আরেক পাশে ছোট্ট একটা কিচেন এরিয়া, আর উপরে জাস্ট বেড ফেলে রাখা যাবে এরকম টাইপের, সেটা মই দিয়ে উঠতে হয়। আমি তোমাদেরকে ছবি সাইড দিয়ে দিলেই তোমরা বুঝতে পারবা। তো এই জায়গাটা নেওয়ার পর তাকাহিরো অনেক এক্সাইটেড থাকে যে ফাইনালি সে তার বাবার বাসা থেকে বের হয়ে আসতে পারতেছে, এবং সে মেয়েটাকে জানায় যে তুমি কবে আসতে পারবা বলো। মেয়েটাও অনেক এক্সাইটেড থাকে, কজ সে তো তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ডিপ্রেস, তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য সে অনেক এক্সাইটেড থাকে। ওকে না বলি, মেয়েটা একটা লেটার লিখে বাসায় যে সে নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে যাচ্ছে, তাকে যেন আর কেউ না খুঁজে। এটা লেখার সময় মেয়েটার নাকি হাত কাঁপতেছিল। এরপরও সে এটা লেখে যে আচ্ছা অ্যাটলিস্ট আমি যদি এরকম কোনো একটা লেটার লিখে যাই, তারা বুঝবে যে আমি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়েছি, তাহলে তারা আমাকে খোঁজাখুঁজি করবে না, অ্যাটলিস্ট ওরা ভাববে না যে আমি কিডন্যাপ হয়ে গেছি। তো এই জিনিসটা চিন্তা করে মেয়ে এই লেটারটা লিখে তার বাসার থেকে বের হয়ে আসে। এই মুহূর্তে মিজুকি টোকিও ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাকাহিরোর নেক্সট মেসেজের জন্য, কারণ সে তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সে একের পর এক কাজ সেভাবেই করে যাচ্ছে, কজ তার বয়ফ্রেন্ড বলে কথা। তাকাহিরো তাকে এরপর একটি মেসেজ পাঠায় যে এখন তুমি জামা শহরের উদ্দেশ্যে যে ট্রেনটা আসতেছে সে ট্রেনে উঠে যাবে, এবং ট্রেনে আসতে আসতে যখন তুমি দেখবে যে অলরেডি তোমার সাইড দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, তখনই তোমার হাতের মোবাইলটি সমুদ্রে ছুঁড়ে মারবে। কারণ তাকাহিরো কখনোই চাচ্ছিল না মিজুকি যখন তার কাছে আসবে কেউ তাদেরকে ট্র্যাক করতে পারুক। এর রিজন এদের দুজনের প্ল্যান হচ্ছে ওরা দুজন দুজনকে ভালোবাসে,
ওরা দুজন মিলে একটা বাসা ভাড়া করছে, সেখানে ওরা কিছুদিন থাকবে। এরপর যেহেতু ওরা দুজনই ডিপ্রেস, ওরা একসাথে দুইজন তা করবে, আর এটার জন্য ওরা দুইজন দুজনকে হেল্প করবে। বেসিক্যালি এই প্ল্যানিং নিয়ে মিজুকি বাসা থেকে বের হয়েছে। মিজুকি সেকেন্ড থট দিতে থাকে, অ্যাকচুয়ালি কি আমার এই কাজটা করা উচিত হবে? কারণ সত্যি যদি আমি মোবাইল ফোনটা সমুদ্রে ফেলে দিই, তার মানে আমি একেবারে ডিটারমাইন্ড যে আমি অ্যাকচুয়ালি হত্যা করতে যাচ্ছি। বাট পরবর্তীতে যদি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার পর আমার আবার বাঁচতে ইচ্ছা করে, আমার যদি এটা না করতে ইচ্ছা করে, তাহলে আমি কি করব? তো চিন্তা করে যে থাক, মোবাইল ফোনটা আমি এক্ষুনি সমুদ্রে না ফেলাই। তো আমি একটা কাজ করি, ট্রেন স্টেশনে যে ওয়াশরুম আছে সেখানে আমি আমার মোবাইলটা লুকিয়ে রেখে যাই। পরবর্তীতে যদি আমি না করি তাহলে মোবাইলটা সেখান থেকে নিয়ে যাব। এই চিন্তা করে ট্রেনের ভিতরে যে ওয়াশরুম আছে ওই ওয়াশরুমের কোনো একটা জায়গাতে সে তার মোবাইল ফোনটা লুকিয়ে সে তাকাহিরোর সাথে দেখা করতে যায়। ট্রেন স্টেশন থেকে নামার পর সে অ্যাকচুয়ালি ওয়েট করতেছিল যে তাকাহিরো এসে তাকে রিসিভ করবে, বাট আশেপাশে কোথাও সে তাকাহিরোকে দেখতে পাচ্ছিল না। ততক্ষণে মিজুকি অলরেডি জামা সিটিতে পৌঁছে গেছে। তখন তাকাহিরো তাকে রিসিভ করতে না যে অলরেডি সে তার ল্যাপটপে সার্চ দিচ্ছে কিভাবে মানুষের বডি মেম্বার করা যায়। সে তার গার্লফ্রেন্ডকে কিন্তু বলছে যে আমরা একসাথে করবো, বাট এটা অ্যাকচুয়ালি তাকাহিরোর মূল প্ল্যান না। তার প্ল্যান হচ্ছে যেহেতু সে এই মেয়েটার থেকে টাকাটা মেরে এই বাসাটা সে ভাড়া নিয়ে ফেলছে, মানে ডাউন পেমেন্ট দিয়ে যেভাবেই হোক এই বাসাটা তার নেওয়া হয়ে গেছে, এই মেয়েটাকে এখন সে মেরে ফেলবে। কারণ এই মেয়েটা যদি এখন বেঁচে থাকে সে তো পুলিশকে যে বলে দিবে যে তাকে সে স্ক্যাম করছে। যদি মেয়েটা বেঁচেই না থাকে তাহলে তার আর কোনো ঝামেলা নাই। আর এমনিতেও তাকাহিরো পরবর্তীতে যেটা জানায় যে অনেক দিনের তার একটা ইচ্ছা ছিল যে কাউকে সারপ্রাইজলি অ্যাটাক করা। সো সব কিছু রিসার্চ করার পর তাকাহিরো ফাইনালি জামা সিটির ট্রেন স্টেশনে যায় মিজুকিকে পিক আপ করার জন্য। বাট সে কিন্তু ডিরেক্টলি মিজুকির কাছে যায় নাই, একটু দূরে দাঁড়িয়ে মিজুকিকে ইশারা দেয় যে আমি এখানে আছি, তুমি আমাকে দেখে দেখে আমার পিছনে আসো। কারণ ও মিজুকিকে যেটা বলে পরবর্তীতে, যদি আমরা একসাথে আসি তাহলে মানুষ বুঝে ফেলবে যে তুমি আর আমি একসাথে কিছু একটা করার চেষ্টা করতেছি, কেউ যেন আমাদেরকে ট্র্যাক না করতে পারে, দ্যাটস ওয়াই আমি এই কাজটা করেছি। তো মিজুকি বলছে ওকে ওকে, কোনো সমস্যা নাই। তাকাহিরোকে ফলো করতে করতে এক পর্যায়ে তাকাহিরোর বাসায় একা একা পৌঁছে যায়। এবং পৌঁছে যাওয়ার পর তাকাহিরো বলে এই যে এই ছোটো বাসাটাই অ্যাকচুয়ালি আমি নিতে পারছি, আচ্ছা তোমার কাছে খারাপ লাগতেছে না তো? মিজুকি বলে না না না, কোনো সমস্যা নাই, তুমি লফটই নিছো না, তোমার লফট বাসা অনেক পছন্দ। আচ্ছা আমার কাছে ভালো লাগছে, অ্যাটলিস্ট আমাদের নিজেদের একটা বাসা আছে, বসো বসো বসো, তোমার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এটা বলতে বলতে তাকাহিরো মিজুকিকে বসতে দেয় এবং তাকে কিছু ড্রিঙ্কস খেতে দেয়। খেতে খেতে ওরা দুজন একটু গল্প করতে থাকে। আর এই যে ড্রিঙ্কসটা তাকাহিরো অফার করছে মিজুকিকে, এটার ভিতরে সে অনেক কড়া ঘুমের ওষুধ মিলিয়ে দেয়। কয়েক মিনিটের ভিতরে, বলা যায় 10-15 মিনিটের ভিতরেই মিজুকির অনেক ঘুম আসতে থাকে। একটা পর্যায়ে সে ঘুমিয়ে যায় অথবা অজ্ঞান হয়ে যায়, কিছু তো একটা হয়েছে তার সাথে। আর এই সুযোগে তাকাহিরো তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং ওই অবস্থাতে গলাটাও সে দড়ি দিয়ে বাঁধে। আর বাসার যে ছবিটা তোমাদেরকে শেয়ার করলাম, লফটে ওঠার জন্য কিন্তু মই ব্যবহার করতে হয়। তো যেই দড়িটা সে গলায় বাঁধছে মিজুকির, ওই দড়ির অন্য এক প্রান্ত হাতে নিয়ে তাকাহিরো মই বেয়ে বেয়ে তার লফটে উঠতে থাকে। আর লফটে ওঠার পর জেলেরা যেভাবে পানিতে জাল ফেলার পর এটাকে উপরের দিকে টানতে থাকে তাদের ফুল ফোর্স ইউজ করে, তাকাহিরো এরপর এই দড়িটাকে তার লফট এরিয়ার দিকে উপর দিকে টানতে থাকে যতক্ষণ পর্যন্ত না মিজুকির বডি স্ট্যান্ড হয়ে যায়। তোমরা মাথায় রাখবে যে ওই মুহূর্তেও কিন্তু মিজুকি বেঁচে ছিল। তো তাকাহিরো যখন উপরে যায় আর ও যখন রিয়েলাইজ করতে পারে যে এখন মিজুকি ঝুলন্ত অবস্থায় আছে, এরপর কোনো একটা জায়গায় সে দড়িটা বাঁধার পর সে লফট থেকে নেমে এসে সে এবার এভাবে করে দেখতে থাকে
মানে এখন তার সামনে মিজুকি মানে জাস্ট ঝুলন্ত অবস্থায় আছে। মানে লিটারেলি সে এটাকে পারফরমেন্স হিসাবে দেখতেছে প্রথমবারের মতো তার সামনে কেউ বরণ করবে। আর এটা তাকাহিরোর জন্য অনেক এক্সাইটেড। মানে ও লিটারেলি এখন লাইফ এই পারফরমেন্সটা এনজয় করতে চাচ্ছে। আর তাকাহিরো যেটা জানায় এই এক্সপিরিয়েন্সের পর মানে ও আর লাইফে কখনো ব্যাক করতে পারে নাই। মানে ও জানে না যে এর থেকে আর উত্তেজিতমূলক আর আনন্দের জিনিস কি হতে পারে। এটা কোনো সাইকোই বলতে পারে, নর্মাল মানুষের পক্ষে এগুলো বলা সম্ভব না। মিজুকির মৃত্যুর ডিটেলস আমি এখানে শেয়ার করতে যাচ্ছি না, এটা অনেক অনেক করুণ। বাট তোমাদেরকে এতটুকুই বলতে চাই, মানে যখন তাকাহিরো তাকে ঝুলন্ত অবস্থায় রাখে এরপর 30 মিনিট সময় লেগেছিল মিজুকির মৃত্যুবরণ করতে। আর এই 30 মিনিট ধরে তাকাহিরো এটা এনজয় করেছিল। এবং যেটা জানা যায় যে যখন তোমার বডিতে অক্সিজেন বন্ধ হয়ে যায়, এখন তো তোমার বডি আর নর্মাল মানুষের মতো ফাংশন করতে পারে না। ওই মুহূর্তে মিজুকি ওর ইউরিন আর হোল্ড করে রাখতে পারতেছিল না। সো ওর বডি থেকে সব কিছু বের হয়ে আসতেছিল। আর এই জিনিসগুলোও বলতে পারো যে তাকাহিরো এনজয় করতেছিল, কজ ও এগুলো জানতো না। এবং ও এগুলো দেখে বলতেছে, আরে এগুলোও মানুষ করে, মানে এরকম একটা অবস্থা। মানে তাকাহিরো একটা ইন্টারভিউতে বলে যে যতক্ষণ পর্যন্ত ওর চোখের সামনে মিজুকির বডি মানে ভাইব্রেট করতে করতে ঠান্ডা না হয়ে আসছে, মানে ও বুঝতে পারছে যে এর ভিতরে একটা ফোঁটা জান আর নাই লেফট ওভার, ততক্ষণ পর্যন্ত তাকাহিরো তার চোখ সেখান থেকে সরায় নাই। সে পুরোটা এনজয় করছে। সে কী পরিমাণের সাইকো হলে এই কাজটা করতে পারে আমি জাস্ট আইডিয়া করতে পারতেছি না। তোমরা চাইলে উইকিপিডিয়া থেকে এর ডিটেলস আরও জেনে নিতে পারো, বাট আমি এর থেকে বেশি ডিসক্রাইব করতে চাচ্ছি না। একটা ইন্টারভিউতে তাকাহিরো যেটা বলে যে এই ফুল 30 মিনিটে এক্সপিরিয়েন্সটা আমার এত ভালো ছিল, আমি এত এক্সাইটমেন্ট ফিল করছি যে আমার হার্টবিট বেড়ে গেছিলো, মনে হচ্ছে আমি এক্সারসাইজ করছি। বাট আমি কিন্তু কোনো এক্সারসাইজ করি নাই, আমি জাস্ট এনজয় করছি। বাট এক্সাইটমেন্টে আমার হার্টবিট জাস্ট দপ 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 করতেছিল। তো একটা ইন্টারভিউতে তাকাহিরো যেটা জানায় যে যখনই মিজুকি মৃত্যুবরণ করে ইমিডিয়েটলি তার লাশটা সে সেখান থেকে নামিয়ে নেয় এবং দ্রুত এই লাশটাকে নিয়ে সে তার বাথটবে রাখে, কারণ এখন তার এটাকে বিভক্তিকরণ করতে হবে। কারণ সে একটা আর্টিকেলে পড়ছিল যে একটি লাশ খুব দ্রুত পচে যায় এবং সেখান থেকে দুর্গন্ধ তৈরি হয়। সো যদি সে মিজুকির লাশটাকে তার ঘরের ভিতরে রাখে তাহলে তো যে কোনো মুহূর্তে সে ধরা খেয়ে যাবে যে সে এরকম একটা বিভৎস কাজ করছে, এবং যে জিনিসটা রাইট নাও তাকাহিরো চাচ্ছে না। তো যত দ্রুত সম্ভব সে মিজুকির লাশটাকে সেখান থেকে নামায় এবং দ্রুত তার বডিটাকে নিয়ে সে বাথটবে রেখে দেয়। এরপর তাকাহিরো মিজুকিকে বিভক্তিকরণ করা শুরু করে। আমি এটা ডিসক্রিপশনে যাচ্ছি না, বাট ও যেটা বলে যে যখন মানুষকে বিভক্তিকরণ করা হয় বডির ফার্স্ট পার্ট থেকে ব্লাড ঠিক সেভাবে বের হয়ে আসে যেভাবে কোকের বোতল অনেকক্ষণ ঝাঁকানোর পর এটার মুখটা খোলা হয়। আমি বলছি ও মাই গড, মানে ও ইন্টারভিউতে এত ক্যাজুয়ালি এই ইনফরমেশনগুলো কীভাবে দিচ্ছিল। এবং এটাও জানায় যে মানুষের স্কিন দেখতে অনেক সফট মনে হয়। ও প্রথমে মনে করেছিল যে ইজিলি ও বাসার যে কোনো নাইফ দিয়ে তাকে বিভক্তিকরণ করতে পারবে, বাট তার পক্ষে এটা সম্ভব হচ্ছিল না, এটা অনেক কষ্টসাধ্য। তাই সে পরে অন্য কিছু ব্যবহার করেছিল। আমি এখন সেই ইনফরমেশন দিতে চাচ্ছি না। যে মিজুকিকে যখন সে বিভক্তিকরণ করা স্টার্ট করে, মানে এই দৃশ্য, এই স্মেলে তার মাইগ্রেন উঠে গেছিল। বাট এটার যে এক্সপিরিয়েন্স এটা তাকে মেসমারাইজ করে, তাই সে এত মাথা ব্যথা নিয়েও সে কঠোর পরিশ্রম করে যাচ্ছিল। কজ একটু দেরি করলেই এখান থেকে স্মেল হতে পারে, একটু দেরি করলে এটা পচে যেতে পারে, আর এখান থেকে আমি ধরা খেয়ে যাব। তাই যত কষ্টেই হোক আমার পুরো কাজটা এখনই শেষ করতে হবে। মিজুকিকে বিভক্তিকরণ করার পর এখান থেকে পচনশীলের কাজটা দ্রুত শুরু না হয়ে যায়, ওর পুরো বডি পার্টসে ও সল্ট দিয়ে একদম ভরে দেয়। এতগুলো কাজ করতে করতে তাকাহিরো বলতে থাকে যে ও এক্সট্রিম লেভেলে টায়ার্ড হয়ে যায়। এত টায়ার্ড ও মনে করে যে আচ্ছা এই কাজটা আমি এখন একটু পজ দিই আর আমি একটু ঘুমাই, বিকজ আমি এখন এক্সট্রিম লেভেলে টায়ার্ড হয়ে গেছি। এবং তাকাহিরো ওই মুহূর্তে ওয়াশরুমে ঘুমিয়ে পড়ে, লিটারেলি মিজুকির মেম্বার বডির পাশে। এবং ও বলে
ওই মুহূর্তে ও যে গভীর ঘুমটা দিয়েছিল, সে লাস্ট কবে এরকম গভীর ঘুম দিছে ও জানে না। তো ঘুম থেকে ওঠার পর ও লিটারেলি উঠে তাকায় থাকে যে ওয়াও, এগুলো আমি করছি, মানে ও নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দেন সে আবার কাজে লেগে পড়ে এবং ও যেটা জানায় যে কাজগুলো দেখলে মনে হয় কষ্টসাধ্য না, বাট এটা অনেক কষ্টের। বাট ও নিজেকে বারবার মোটিভেশন করতেছিল যে আমি যদি ধরা না পড়তে চাই, আমাকে এই কাজগুলো আজকেই করতে হবে, আজকেই করতে হবে, আজকেই করতে হবে। এগুলো বলতে বলতে সে কাজ করতে থাকে। আর আমরা যেরকম কুরবানি ঈদে মাংসগুলোকে বিভক্তিকরণ করে পোটলা করতে থাকি, এরকমভাবে সে বিভিন্ন পার্টগুলোকে এরকম করে পোটলা করতে থাকে। এর থেকে ডিসক্রাইবে আমি করতে পারছি না। স্যার, এইসব কাজ করতে যে তাকাহিরো একটা কথাই বলে যে এই কাজগুলো করা যত না কষ্টসাধ্য, সবচেয়ে বাজে জিনিস হচ্ছে স্মেলের পার্টটা। কারণ স্মেলটা এত স্ট্রং, কোনো কিছু ব্যবহার করেই সে তার ফ্ল্যাট থেকে এই স্মেলটাকে দূর করতে পারতেছিল না। এবং এটা এতটাই শার্প স্মেল, মানে তুমি ঘরের ভিতরে তুমি পারফিউম ব্যবহার করো, তুমি এয়ার ফ্রেশনার লাগাও, তুমি ঘরে ধূপ জ্বালাও, এই গন্ধ সহজে ঘর থেকে বের হবে না। সে বিভিন্ন টাইপের জিনিস ঘরের ভিতরে ব্যবহার করতে থাকে, বাট কোনো মতেই এই গন্ধের ওডারনেসটা সে ঘর থেকে রিমুভ করতে পারছিল না। এবং তাকাহিরো যেটা জানায় যে মানুষের স্টমাক কাট করলেই এই স্মেলটা বের হয় এবং এটা ইমিডিয়েটলি হয়। এবং যেহেতু তার একাধিক ভিকটিমের ব্যাপারে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, এবং যেটা না বললেই না, সে যেটা জানায় যে একাধিক ভিকটিমকে সে যখন বিভক্তিকরণ করে, এক একজনের বডি থেকে সে এক এক রকম স্মেল পেয়েছে। শেষ করার জন্য তার 2 দিন সময় লেগেছিল। এত সময় লাগার কারণ হচ্ছে এই গন্ধ, কারণ সে এই গন্ধটা সহ্য করতে পারছিল না বলে তার কাজে বারবার ব্রেক আসতেছিল। এরপর তাকাহিরো চিন্তা করে যে আচ্ছা, ঘরের এই ওডারগুলো আমি কীভাবে বের করব। এরপরে মাথায় আসে ওর কিমচি স্টু তৈরি করি। অ্যাটলিস্ট কিমচি স্টুর গন্ধে যদি আমার ঘরের ওডারটা যায়, বিকজ কিমচির আলাদা স্পঞ্জি স্মেল আছে ফার্মেন্টেশনের। এই ফার্মেন্টেশন যদি মানুষের শরীরের ফার্মেন্টেশনের গন্ধ দূর করতে পারে, হু নোজ। এখন কিমচি স্টু করতে তো মাংসের প্রয়োজন হয়, এখন সে মাংস কোথায় পাবে? গেস হোয়াট, সে কী করে, মিজুকির যে বডি পার্টস লেফট ওভার বোনস ছিল সেগুলো দিয়ে সে কিমচি স্টু তৈরি করা শুরু করে। যদিও বা সে পুলিশকে বলছে সে অ্যাকচুয়ালি কখনো মানুষের মাংস কনজিউম করে নাই, বাট সে গুগল করছিল যে মানুষের মাংস খেলে অ্যাকচুয়ালি কী হয়। এখন কেউ জানে না সে আদৌ খাইছে কি না, বাট সে অ্যাকচুয়ালি কিমচি স্টু তৈরি করেছিল এই ঘরের ওডারটা, দুর্গন্ধটা বের করার জন্য। বাট সে যেটা জানায় যে কিমচি স্টুর এত স্পঞ্জি স্মেল থাকলেও বডির দুর্গন্ধ কিমচি স্টু দূর করতে পারে নাই। উল্টো এখন ঘরে কিমচি স্টুরও গন্ধ, সেরও গন্ধ, পুরো বাসা এক্সট্রিম লেভেলের দুর্গন্ধ হয়ে গেছে। পরবর্তীতে তাকাহিরো ডিপার্টমেন্টাল স্টোরে যে ছোটো ছোটো অনেকগুলো বক্স কিনে আনে। সে চিন্তা করে যে এভাবে অ্যাকচুয়ালি চলবে না, আমি যদি বক্সের ভিতরে এখনই সবগুলোকে সিল করে ফেলি তাহলে ঘরের ওডর মনে হয় আস্তে আস্তে কমতে থাকবে। এবং সে যেটা জানায় যে একবারে লাস্টকে নিয়ে আমার বাইরে যাওয়া পসিবল হবে না। সো আমি যদি প্রতিদিন ছোটো ছোটো একটা বক্স নিয়ে বাইরে যাই এবং বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই, তাহলে অ্যাকচুয়ালি কেউ আমাকে ট্র্যাক করতে পারবে না। সো এই প্ল্যানিংয়েই সে বেসিক্যালি বক্স নিয়ে আসে এবং বিভিন্ন পার্টসগুলোকে সে অ্যাকচুয়ালি বিভিন্ন বক্সের ভিতরে করে করে বাসার ভিতরে জমাতে থাকে। মিজুকির সব বডি পার্টস প্যাক করা ডান। এখন এগুলো সে কীভাবে ডাস্টবিনে ফেলবে, এটা নিয়েই এখন গুগলে রিসার্চ করতে বসে তাকাহিরো। কারণ সে গুগলে রিসার্চ করতে বসে যে জিনিসটা খেয়াল করতে পেরেছে, যতগুলো সিরিয়াল কিলার অ্যাকচুয়ালি ধরা খেয়েছে তখন তারা তাদের ভিকটিমদের বডি পার্টস ডাস্টবিনে ফেলতে যায়। তো এখন তাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে যখন মিজুকির বডি পার্ট তাকে ডাস্টবিনে ফেলতে হবে, কারণ এগুলো তো সে ফরএভার বাসায় রাখতে পারবে না, কারণ পচে গলে দুর্গন্ধ এখান থেকে বেরোতে থাকবে। এরপর তাকাহিরো চিন্তা করতে থাকে যে কীভাবে গুলো আমি ডাস্টবিনে ফেললে মানুষ আমাকে সন্দেহ করবে না, আমাকে এখন সেই প্ল্যানটাই করতে হবে। তাকাহিরো যখন এত মাস্টার প্ল্যান করতেছিল তার মাথার ভিতরে কিভাবে এখন সে মিজুকির বডিগুলোকে ডাম্পস্টারে ফেলতে যাবে, তার ভিতরে তার টুইটারে জাস্ট নোটিফিকেশন এসে যাচ্ছে, টিং 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 টিং। ও চিন্তা করতে কে আমাকে এখন এত মেসেজ দিবে। হঠাৎ করে দেখে তাকোগো তাকে টেক্সট করেই যাচ্ছে, তুমি কি জানো মিজুকি কোথায়, ওকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। এটা দেখে তাকাহিরো চিন্তা করতে থাকে,
আমি তো তাকুগোর কথা ভুলেই গিয়েছিলাম। এখন তাকুগোকে সেটা জানতে হলে তোমাদেরকে যেটা জানাতে চাই, তাকাহিরোর সাথে যখন মিজুকি দেখা করতে যায়, সে চিন্তা করে একটা আননোন ছেলের সাথে দেখা করতে যাব, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ওর সাথে দেখা করতে নিয়ে যাই। এখন মিজুকির সাথে তাকুগোরও পরিচয় হচ্ছে এই ডার্ক সাইড টুইটারে এসে। তাকুগো হচ্ছে বলতে পারো একটু স্পেশাল চাইল্ড টাইপের, এবং এর ভিতরে ও একটু গান বাজনা করতে পছন্দ করে। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যাওয়ার কারণে ও নিজেও ডিপ্রেশনে চলে যায়, এবং ওর করার অনেক প্রবণতা আছে, যে কারণে মিজুকির সাথে তাকুগোর অনেক ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। এর ভিতরেই অ্যাকচুয়ালি মিজুকির সাথে তাকাহিরোর কাইন্ড অফ প্রেমের রিলেশন করে মিজুকি থেকে তাকুগোকে আলাদা করে তাকাহিরো তার দিকে মিজুকিকে নিয়ে চলে আসে। বাট মোটামুটি মিজুকি যেহেতু হচ্ছে তাকুগোর সাথে একবার তাকাহিরোর পরিচয় করাই দিছিল, তাকুগো তো জানে যে অ্যাটলিস্ট যেহেতু মিজুকি মিসিং রাইট নাও, আর কেউ না জানুক, ওই বয়ফ্রেন্ডটা যেটা ওর অনলাইন বয়ফ্রেন্ড, মেবি ও জানতে পারে। এইরকম কিউরিয়াস হয়ে বেসিক্যালি তাকুগো তাকাহিরোকে মেসেজ করতেছে। যেটা মাথায় রাখবে, তাকুগোর সাথে যখন প্রথমবার তাকাহিরোর পরিচয় হয়, তাকাগো প্রথমবার চিন্তা করতেছিল যে সেটা ফেক না তো, আমার বান্ধবীর সাথে মানে কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে না তো। বাট তাকুগো খুবই অবাক হয় যে তাকাহিরোর সাথে পরিচয় হওয়ার পর যে ছেলেটা কতটা ওর মতো চিন্তা করে, অ্যাকচুয়ালি কতটা ওর সাথে ওর সিমিলারিটিস আছে। বাট তাকুগোর কোনো আইডিয়াই ছিল না যে তাকাহিরো মানুষকে কত মিররিং করতে পারে। মানে তুমি যেমন, আমি ঠিক তেমনভাবে তোমার সাথে আচরণ করব। মানে কেউ যদি তার সামনে এসে ডিপ্রেসিং একটা ভাইব দেখায়, তাকাহিরো ইজিলি বলে, হ্যাঁ আমার মনে এরকম কষ্ট, আমিও একটা ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছি, আমারও একটা ব্রেকআপ হয়েছে, আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারতেছি তুমি কি ফিল করতে পারতেছো। মানে লিটারেলি ওর সামনে যে থাকে তার সাথে এক্স্যাক্টলি সেরকম বিহেভিয়ার করে। তো যখন প্রথমবারের মতো মিজুকি আর তাকুগো তাকাহিরোর সাথে দেখা করতে যায়, ওরা দুজন জাস্ট অবাক হয়ে থাকে যে এক্স্যাক্টলি একটা মানুষ আমাদের মতো কীরকম হয়। বাট তাকাহিরো জাস্ট ওদের সাথে প্রিটেন্ড করতেছিল যে আমি তোমাদের মতো। মূলত যেটা হয়, মিজুকি বাসা থেকে বের হওয়ার সময় ও যে লেটারটা লিখে আসছিল সেটা তার মা দেখতে পায়, এবং এটা দেখে উনি অনেক টেনশনে পড়ে যায় এবং তাকুগোকে ফোন দিয়ে বলে এই এই ঘটেছে। তাকুগো যেহেতু জানতো মিজুকির সাথে তাকাহিরোর ভালো একটা সম্পর্ক রয়েছে, তাই সে ডিসাইড করে তাকাহিরোকে টেক্সট মেসেজ পাঠানোর জন্য। এমন না সে রাইট নাও তাকাহিরোকে সন্দেহ করছে যে তুমি আমার বান্ধবীকে গায়েব করেছো কিনা, সে জাস্ট জানতে চাচ্ছে যে তুমি কিছু জানো কিনা, রাইট নাও মিজুকি কোথায়। তাকুগো যখন তাকাহিরোকে মেসেজ পাঠায় যে তুমি কি জানো কিনা মিজুকি কোথায়, তখন তাকাহিরো বলে যে কেন, কি হয়েছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় কিন্তু তাকাহিরো বললেই পারত যে আমার কোনো আইডিয়া নাই, আমি জানি না, এরকম টাইপের। বাট ও যেহেতু আগে থেকেই জানতো যে তাকুগোও হচ্ছে মানে কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে, ও যেটা জানে, ও মাই গড, তার মানে কি মিজুকি আত্মহত্যা করে ফেলছে? কারণ ও আমাকে বলছিল ও এরকম একটা প্ল্যান করতেছে। মিজুকি যদি সত্যি আমাদের মাঝখান থেকে হারিয়ে যায়, আমাদের লাইফটার একদমই নর্মাল থাকবে না। কারণ আমাদের ভিতরে ওই ছিল যে আমাদের বন্ডিংটা ধরে রাখতে পারছিল, রাইট? তাকুগো বলে তুমি ঠিক বলছো। তাকুগো বলে তাহলে আমাদের বেঁচে থেকে আর কি লাভ? কারণ ও যদি বেঁচে না থাকে আমাদের লাইফটার কখনোই নর্মাল থাকবে না। তাকাগো, চলো আমরা একসাথে সুইসাইড। এই লাইফ আমাদের রেখে আর লাভ নাই। সামহাও তাকাগোকে সে কনভিন্স করে ফেলে, এবং ঠিক যেভাবে মিজুকিকে সে তার অ্যাপার্টমেন্টে ডেকে নিয়ে আসছিল, তুমি প্রথমে ট্রেনে উঠবা, ট্রেনে ওঠার পর যখন সমুদ্র দেখতে পাবা এরপর তুমি তোমার মোবাইল ফোনটা সমুদ্রে ফেলে দিবা, ঠিক সেভাবে করেই তাকাগোকেও সে তার বাসাতে নিয়ে আসে। এবং তাকাগো একবার চিন্তা করে, অ্যাকচুয়ালি কি আমি এই কাজটা করতে চাই? আমার কি উচিত হবে মোবাইল ফোনটা পানিতে ফেলে দেওয়া? ও যেটা করে, ট্রেন স্টেশনের কোনো একটা জায়গায় তার মোবাইলটা লুকিয়ে রেখে আসে। বাট পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি,
তাক্কাগু আর কখনোই তার মোবাইলটা ব্যাক নিতে আসে না। তাকাহিরোর বাসায় তাক্কাগু আসার পর এক্স্যাক্টলি যেভাবে মিজুকিকে সে ড্রিঙ্কস খাওয়ার অফার করে তাকেও করে এবং দুজন বসে ডিপ্রেসিংয়ের কথা বলতে থাকে এবং যেহেতু তাকে অনেক পরিমাণে সে ঘুমের ওষুধ খেতে দিয়েছিল তাই কিছুক্ষণের ভিতরেই তাক্কাগু এক্সট্রিমলি ডিপ ঘুমের ভিতরে চলে যায়। এক্স্যাক্টলি যেভাবে মিজুকির হাত পা বেঁধে ফেলে, গলায় দড়ি পেঁচায় এবং এই দড়ির অপর প্রান্ত হাতে নিয়ে তাকাহিরো তার লফটের মই বেয়ে উপরের দিকে উঠে এটাকে টানতে থাকে, ঠিক এক্স্যাক্টলি সেমভাবে তাকুগুর সাথেও এক্স্যাক্টলি কাজটা করতে থাকে। বাট এখানে একটা বিষয় হচ্ছে অলরেডি তাকুগো জেগে গেছে এবং সে স্ট্রাগলিং করা স্টার্ট করছে, যেটার জন্য তাকাহিরো একদমই প্রস্তুত ছিল না। তাকাহিরো যখন বুঝতে পারে যে তাকুগো জেগে গেছে, ও অনেক ছটফট করতেছে আর অলরেডি ওর মুখে সে ডাক টেপ লাগায় রাখছিল, নাকে ডাক টেপ লাগায় রাখছিল, যে কারণে সে চিৎকার করতে পারতেছিল না, কোনো আওয়াজ করতে পারতেছিল না, বাট সে তার ফুল বডি শেক করতেছিল যেন সে এই দড়ি পাচানোটা খুলতে পারে। বাট এটা তার পক্ষে একদমই সম্ভব ছিল না, বিকজ ওকে তো অলরেডি বেঁধেই ফেলছে এবং তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে অলরেডি সে ওই অবস্থায় ঝুলাই দিছে। তাকাহিরো যেটা জানায়, ও নতুন একটা এক্সপিরিয়েন্সের জন্য অনেক এক্সাইটেড ছিল, বিকজ আগেরটা তো অজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করছে এবং এবার একটা জেগে আছে। সো সে নতুন শো দেখার জন্য অনেক এক্সাইটেড, বিকজ এটা আগেরটার থেকে নতুন আরেকটা এক্সপিরিয়েন্স তাকে দিতে সাহায্য করবে। তাকাহিরো যেটা জানায়, তাকুগোর মৃত্যুবরণ করতেও প্রায় 30 মিনিট সময় লেগেছিল। 30 মিনিট পরে যখন সে তার পালস চেক করে দেখে যে অ্যাকচুয়ালি সে মৃত্যুবরণ করেছে, এরপর সে তার পকেট চেক করা শুরু করে যে দেখি তার পকেটে কোনো টাকা পয়সা আছে কি না। এরপর সে তার পকেট থেকে মোটামুটি কিছু টাকা পায় এবং সেটা সে তার নিজের পকেটে নিয়ে নেয়। তাকুগোকে খুন করতে পেরে সে অনেক গর্ববোধ করে, কারণ নর্মালি তার সব ভিকটিমই মেয়ে, বাট একটাই মাত্র পুরুষ, সে হচ্ছে তাক্কাগু। সে যে কোনো একটা ছেলেকে কনভিন্স করতে পেরেছে হত্যা করার জন্য, এটা বলে সে বাসায় নিয়ে এসে তাকে যে এইভাবে খুন করতে পারছে, এটা তার কাছে অ্যাচিভমেন্ট মনে হয়েছে। এরপর তাকাহিরো তার ফুল বডিতে চেক করতে থাকে যে ওর কাছে মোবাইল ফোন আছে কি না। এরপর দেখে যে নাই, সো ঠিক আছে, ও আমার কথা রাখছে, নিশ্চয়ই এটা ও সমুদ্রে ফেলে দিয়ে আসছে, তাহলে তো কেউ ট্র্যাকই করতে পারবে না যে তাকুগো আমার সাথে দেখা করছে। এরপর তাকাহিরো তাকুগোর বডিটাকে নিয়ে তার বাথটবে রেখে আসে এবং এই কাজটা করতে করতে তার অনেক কষ্ট হয়েছিল। সে যেটা জানায়, মেয়েদের থেকে ছেলেদের বডি অনেক ভারী হয় আর এটাকে টানতে টানতে তার অনেক কষ্ট হয়েছে, ইভেন তার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। তাই ডিপার্টমেন্টাল স্টোর থেকে সে স্প্যাগেটি এবং চিকেন কিনে নিয়ে আসে এবং সে রাক্ষসের মতো খায়, কারণ তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। রাইট নাও তাকাহিরো স্প্যাগেটি এবং চিকেন ফ্রাই খাচ্ছে এবং খেতে খেতে একটা পর্যায়ে ও অনেক এক্সাইটমেন্ট ফিল করছে আর হাসছে। রিজন, ওর কাছে মনে হচ্ছে এটা অনেক বড় তার একটা অ্যাচিভমেন্ট, কারণ সে 2 বেস্ট ফ্রেন্ডকে খুন করে ফেলছে। এবং ও যেটা চিন্তা করতে থাকে যে ফাইনালি এই 2 বেস্ট ফ্রেন্ড মরে যাওয়ার কারণে আমাকে কেউ আর ট্র্যাক করতে পারবে না। মিজুকির কথা যদি কেউ একা চিন্তা করে, মেবি কেউ ভাবতে পারে সে বাসা থেকে পালিয়ে কোনো ব্রথেলে চলে গেছে, হু নোজ। আর যদি কেউ তাকাগো এবং মিজুকির 2 ডেথকে লিঙ্ক করার চেষ্টা করে, নিশ্চয়ই কেউ এটাই চিন্তা করবে যে মিজুকিকেই হয়তো বা তাকুগো খুন করেছে, এরপর সে পালিয়ে গেছে। আমাকে কেউ এগুলোর মধ্যে আর জড়াতে পারবে না। এগুলো চিন্তা করতে করতে একটা পর্যায়ে সে চিন্তা করতে পারে সে অনেক ওভার ইটিং করে ফেলছে, মানে লিটারেলি সে ফুড কোমায় চলে গেছে। এরপরে সে একটা অনেক বড় লম্বা ঘুম দেয় এবং সে যেটা জানায় সে একটা বেবির মতো ঘুমাইছে, আর এই ঘুমটা এত রিল্যাক্সিং ছিল তাকাহিরো বলে প্রকাশ করতে পারবে না। পরবর্তীতে 2017 সালের আগস্ট মাসের 28 তারিখে তাকাহিরো তার তৃতীয় ভিকটিমকে খুঁজে পায়, যার নাম হঙ্গে এশিহারা। তার বয়স ছিল মাত্র 15 বছর। সে হাই স্কুলের একটা স্টুডেন্ট ছিল এবং পড়াশোনায় ওই মুহূর্তে সে ভালো অবস্থানে ছিল না, যে কারণে বিষয়টা নিয়ে তার মার সাথে প্রচণ্ড সমস্যা চলছিল তার। এই বিষয়টা নিয়ে সে বেসিক্যালি অনেক ডিপ্রেশনে থাকতো, আর সে কারণেই বেসিক্যালি সে এরকম ইয়ামি আকার একটি অ্যাকাউন্ট খুলে এবং সেখানে সে তার মনের দুঃখের কথা প্রকাশ করত, যে কেউ কি তার সাথে রিলেট হতে পারবে কি না, যে প্যারেন্টরা এত হার্ড হয় বাচ্চাদের প্রতি যখন সে পড়াশোনায় এরকম একটা ডার্ক সময় পার করতেছে, এরকম টাইপের। এরকমই একটা সময় যখন সে পার করতেছিল, সেই মুহূর্তে তার পরিচয় হয়
তাকাহিরোর সাথে। তো যখন তাকাহিরোর সাথে তার পরিচয় হয়, তাকাহিরো তাকে এত উস্কাইতে থাকে, এই মেয়েটা তার মায়ের সাথে ঝগড়া করে একদিন বাসা থেকে বের হয়ে আসে। এরপর তাকাহিরোকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে যে আমার অ্যাকচুয়ালি রাইট নাও কোথায় যাওয়ার জায়গা নাই, আমি এখন কি করব। তো তাকাহিরো তখন বলে কোনো সমস্যা নাই, তুমি ট্রেনে করে জামা সিটিতে চলে আসো, আমার এখানে আসো, যতদিন তোমার ভাল লাগে তুমি এখানে থাকবে। এরকম করে সে তার থার্ড ভিকটিমকে জোগাড় করে ফেলে। তো ঠিক সেম প্রসেসে মেম্বার করে ফেলতেছিল, ওই মুহূর্তে তার দরজায় কেউ কড়া নাড়ছে। তাকাহিরো চিন্তা করে এখন আমার দরজায় কে নক করবে, কারিবা এখন আসার কথা ছিল। তাকাহিরো দরজা খুলে দেখে এটা তার কাইন্ড অফ বলতে পারো সিচুয়েশনশিপ গার্লফ্রেন্ড। মানে রিসেন্টলি তারা হ্যাং আউট করছিল এবং হ্যাং আউটের একটা পর্যায়ে তারা ডিসাইড করে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে। এরপরে মেয়েটাকে নিয়ে সে তার বাসায় আসে এবং যখন তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে, মেয়েটা যেটা রিয়েলাইজ করতে পারে তাকাহিরোকে দিয়ে অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে না এবং এই জিনিসটা নিয়ে তাকাহিরো অনেক এম্বারেসিং ফিল করে। বাট মেয়েটা বলে ইটস ওকে, কোনো সমস্যা নাই। দুজন বসে অনেকক্ষণ গল্প করে, তারপর এখান থেকে চলে যায়। বাট এরপর তাকাহিরো তার সাথে আর কখনোই কন্ট্যাক্ট করে নাই। মেয়েটার কাছে মনে হয়েছিল মেবি তাকাহিরো অনেক এম্বারেসিং ফিল করতেছে, আমি যেহেতু এই এরিয়া দিয়ে যাচ্ছিলাম একটু তাকাহিরোর সাথে আমি দেখা করে যাই। বাট তার তো কোনো আইডিয়াই নাই তাকাহিরো তার পুরুষত্ব রাইট নাও মানুষকে বিভক্তিকরণ করে নিজের কাছে প্রমাণ করতেছে। বাট যে জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি, এই যে যেসব মেয়েদেরকে সে ভবিষ্যতে বিভক্তিকরণ করতে যাচ্ছে সবাইকে সে পরে নেক্রোফোলিয়া করছে। হোপফুলি আমি ঠিক মতো উচ্চারণ করছি, বাট এর থেকে ভালো মতো আমার আর উচ্চারণ করা দরকার নেই। ইফ ইউ নো ও যেটা বলছে এটা যে কী পরিমাণে তাকে আত্মতৃপ্তি দিছে, ওর মনে হয় না আর কখনো সে কোনো নর্মাল রিলেশনশিপে যেতে পারবে। এই লোকের নর্মাল একটা মেয়ের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার মুরত নাই, বাট সে লাশের সাথে পারে। এই মুহূর্তে তাকাহিরো এবং তার সিচুয়েশনশিপ গার্লফ্রেন্ড দরজায় দাঁড়িয়ে কথা বলতেছে। তো মেয়েটা বলতেছে তুমি আমাকে রুমে আসতে বলবা না। তাকে বলে যে অ্যাকচুয়ালি না, বেসিক্যালি এই মুহূর্তে আমার ঘরে আমার একটা ফ্রেন্ড আসছে বেড়াতে হংগে, ও রাইট নাও অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ও নিজেকে মেরে ফেলার প্ল্যান করতেছে। আমি ওকে এখন কাইন্ড অফ ট্রেন করতেছি, গাইড দিচ্ছি যেন কোনো মতে এই কাজটা না করে। এখন তোমার সাথে আমার কথা বলার সময় না, তুমি পরে আসো, হ্যাঁ আমরা পরে কথা বলি। বলছে ও আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট আমি যদি তোমার বাথরুমটা ইউজ করতে পারি আমার জন্য একটু ভালো, তো বাথরুমটা ইউজ করতে পারবো। অ্যাকচুয়ালি না, আমি একটা ডেড বডি কেটে ওইটাকে এখন বিভক্তিকরণ করতেছি, পুরা বাথরুম ব্লাডে ভরে গেছে, সো আমি চাইলেও তোমাকে এখন আমার ওয়াশরুমে যেতে দিতে পারবো না। মেয়েটা বলে ওকে ঠিক আছে, এভাবে না বললেও পারতাম, আমি চলে যাচ্ছি। মেয়েটার কাছে এক্সট্রিমলি উইয়ার্ড লাগে যে ওইটা কেন বলছে। ও চিন্তা করে আজকের পর থেকে তাকাহিরোর সাথে ও কখনোই যোগাযোগ করবে না। বাট ও পুলিশকে আর কল দেয় নাই বাসায় যাওয়ার পথে, ও এখান থেকে ডিরেক্টলি সে তার বাসায় চলে যায়। এখানে আমি একটা বিষয়, আমি যেটা মনে করি মেয়েটার বিষয়ে, মেয়েটার কাছে অবশ্যই উইয়ার্ড লাগছে তাকাহিরোর বিহেভিয়ার, বাট আমার কাছে মনে হয় মেয়েটার কাছে এতটা উইয়ার্ড লাগে নাই যে অ্যাকচুয়ালি ও এই কাজগুলো করতেছে মেয়েটা মনে প্রাণে বিশ্বাস করছে। মেয়েটার কাছে মনে হচ্ছে সেটা মাথা খারাপ, আর যে হোক সেটা নর্মাল না। কিন্তু আমার কাছে মনে হয় না যে মেয়েটা সেটাকে খুনি আর কিলার ভাবতেছিল। এভাবে করতে করতে একের পর এক তাকাহিরো তার ভিকটিমদেরকে জোগাড় করতে থাকে। এর ভিতরে সে একজন সিঙ্গেল মাদারকেও সে তার ভিকটিমের খাতায় নাম লেখায়, যার নাম ফুজিমা। সে অ্যাকচুয়ালি সিঙ্গেল মাদার হিসেবে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিল এবং সেও তার সাথে একটা রোমান্টিক রিলেশনশিপে জড়ানোর অভিনয় করে এবং তার বাসায় ইনভাইট করে এবং তাকে সে সেমভাবেই খুন করে। এরপর তার ভিকটিম ছিল 19 বছরের সারাকে। সে রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছে এবং তার একটা অনেক বড় সেরেমনি অনুষ্ঠান ছিল এটার জন্য, এবং সে তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছিল। আর এই
অনুষ্ঠানটাও তার জন্য অনেক স্ট্রেসফুল ছিল, যেহেতু এটা তাদের অনেক বড় একটা প্রোগ্রাম। তাকাহিরো ওকে যেটা জানায়, যেহেতু তুমি এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি তোমাকে অফার করব, কেননা জামা সিটিতে এসে একদিন আমার সাথে সময় কাটাও, হোপফুলি তোমার স্ট্রেস একটু কমে যাবে। এটা বলে এসে মেয়েটাকে তার বাসায় ইনভাইট করে এবং ঠিক একইভাবে তাকে করে। এরপর তার নেক্সট ভিকটিম ছিল আকারি। তার বয়স 17, যার কিনা সোশ্যাল এনজাইটি ছিল। 25 বছরের কাসুমি, সে তার বাহ্যিক অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক ডিপ্রেশনের ভিতরে ছিল, কজ হেভি ওয়েটের কারণে তাকে অনেকেই বুলি করত। সেখান থেকেই তার ইয়ামি আকার অ্যাকাউন্ট খোলা এবং সেখান থেকেই তার তাকাহিরোর সাথে পরিচয় এবং এরপর তাকাহিরো তাকে খুন করে। এবং তার সর্বশেষ ভিকটিমের নাম হচ্ছে আইকো। তার 25 বছর বয়স। রিসেন্টলি তার মায়ের মৃত্যুবরণে সে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং এই কারণে সে নিজেও কয়েকবার ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তো 2017 সালের অক্টোবরের 21 তারিখে হঠাৎ করেই আইকো গায়েব হয়ে যায়। তার বড় ভাই প্রথমবার ভেবেছিল সে মনে হয় এখনও হসপিটালে আছে, মেবি গেম খেলছে, মেবি ফোনে কারোর সাথে কথা বলছে। তার একবারের জন্য মনে হয়নি তার বোন মেবি হসপিটাল থেকে পালিয়ে গেছে অন্য কোনো জায়গায়। পরবর্তীতে যখন অফিসিয়ালি আইকোর ভাইকে হসপিটাল থেকে জানায় যে তার বোনকে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে অ্যাকচুয়ালি চিন্তা করতে থাকে যে তার বোন অ্যাকচুয়ালি কোথায় গেল। তার বোনের সাথে একটা জিনিস নিয়ে তার অনেক আর্গু হতো, যে তার বোন একটাই পাসওয়ার্ড তারা সব সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করে। আইকোর ভাই ওকে সবসময় যেটা বলতো যে তুমি এই কাজটা কখনো করবা না, একবার যদি তোমার কোনো একটা আইডি হ্যাক হয়, তোমার সোশ্যাল মিডিয়ার সবগুলো আইডি কিন্তু হ্যাক হতে থাকবে। বাট যে জিনিসটা রাইট নাও ওর এসে কাজে লাগে, যেহেতু তার ভাই ওর পাসওয়ার্ডটা জানতো, সে এখন এই পাসওয়ার্ডটা ইউজ করে ওর সব সোশ্যাল মিডিয়াগুলো এখন ওপেন করতে থাকে, যে কোনোটা থেকে সে বের করতে পারবে কিনা যে রাইট নাও তার বোন কোথায় গেছে। ও একটা জিনিস জানতো যে ওর বোন টুইটারে খুব অ্যাক্টিভ থাকতো। যেহেতু সবাই জানে যে জাপানের মানুষরা একাধিক টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে, ওর ভাইও মানে অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট খুঁজে পায় তার বোনের, এবং সেখান থেকে একটা টুইটার অ্যাকাউন্ট বের হয়ে আসে যেটা কিনা তার বোনের ইয়ামি আকা, ডার্ক থট টাইপের একটা অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে যাওয়ার পর তার ভাই অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যেটা দেখতে পায় এখানে তার বোন সারাক্ষণ আত্মহত্যার কথা পোস্ট করতেই থাকে। এরপর সে চিন্তা করতে থাকে যে এখানে আমি একটা পোস্ট দিই এবং দিয়ে লিখি যে আমি আইকোর ভাই এবং আইকোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কেউ আপনারা আইকোর ব্যাপারে জানেন লাস্ট ইনফরমেশন, আর আপনাদের সাথে যদি আইকো যোগাযোগ করে থাকে যে সে কোথাও যাচ্ছে কিনা অথবা কিছু করবে বলেছে কিনা, প্লিজ আমাকে টেক্সট করুন, আমি অপেক্ষা করছি, এরকম টাইপের সে একটা স্ট্যাটাস দেয় এবং ওয়েট করতে থাকে যে কেউ তাকে ব্যাক করবে কিনা কোনো মেসেজ। সে যখন দেখছে কেউ কোনো মেসেজ ব্যাক করতেছে না, এরপর চিন্তা করে যাচ্ছে আমি একটা কাজ করি, আইকো এই কয়দিনের ভিতরে যার সাথে টেক্সট মেসেজে কথা বলেছে আমি সবার টেক্সট মেসেজগুলো একটু চেক করি, হোপফুলি এখান থেকে আমি কাউকে পাবো যে মেবি সে জানে রাইট নাও আইকো কোথায়। তো টুইটারে টেক্সট মেসেজ চেক করতে করতে আইকোর ভাই একটা অ্যাকাউন্ট খুঁজে পায়, যে অ্যাকাউন্টের নাম শিনথাই। এই অ্যাকাউন্ট অবশ্যই তাকাহিরোর। তো উনি যেটা দেখতে পায়, এই অ্যাকাউন্টের সাথে তার বোন অনেক কথাবার্তা বলতো, এবং এই অ্যাকাউন্টের সাথে তার বোনের কনভারসেশন পড়তে পড়তে উনি যেটা রিয়েলাইজ করতে পারেন যে মেবি তাদের ভিতরে একটা রিলেশনশিপ টাইপ কিছু একটা চলতেছিল, কজ একটা পর্যায়ে সে ছেলে মেয়েটাকে বলে, অফার করে যে তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। টুইটারে আইকোর ভাই আরেকটা অ্যাকাউন্ট খুঁজে পায় যার নাম সাসপেনশন প্রো। এটাও হচ্ছে তাকাহিরোর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের সাথে যে কনভারসেশনগুলো হচ্ছিল আইকোর, সেখানে আইকো বলছিল এমন না যে আমি বেঁচে থাকতে চাই না, বাট আমার অ্যাকচুয়ালি আর কোনো অপশন নাই বেঁচে থাকার, আমি অ্যাকচুয়ালি কি নিয়ে বেঁচে থাকবো এটা আমি বুঝতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি পৃথিবী থেকে চলে যেতে চাই। মানে ওর ভাই যখন ওর বোনের এই ডিপ্রেসিং টেক্সট মেসেজগুলো দেখতেছিল সাসপেনশন প্রো এর সাথে, উনি রিয়েলাইজ করতে পারতেছিল না যে ওনার নিজের ছোট বোন অ্যাকচুয়ালি এত ডিপ্রেসিংয়ের কথাবার্তাগুলো অন্য কোনো অচেনা মানুষকে লিখতেছে, বিকজ উনি মনে করতেছিলেন উনি আর ওনার বোন অনেক ওপেন মাইন্ডেড, ওনারা সব কিছু শেয়ার করেন, বাট ভিতরে ভিতরে ওনার বোনকে মায়ের মৃত্যু এত কুড়ে খাচ্ছে উনি কখনোই রিয়েলাইজ করতে পারেন নাই। আইকো এবং সাসপেনশন প্রো এর
টেক্সট মেসেজ কনভারসেশন পড়ে আইকোর ভাই যেটা বুঝতে পারে, ওরা দুজন মিলে প্ল্যান করতেছে পৃথিবী থেকে একসাথে চিরবিদায় নিতে। এটা পড়ে উনি অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে উনি রিপ্লাই দিতে থাকেন যে দেখো তোমরা কি প্ল্যান করতেছো আমি জানি না, বাট প্লিজ তুমি থামো, তোমার সাথে যদি আমার বোন থাকে ওকে বলো জাস্ট ও যেখানে আছে স্টপ হতে, ও কোথায় আছে আমাকে জানো, আমি চলে আসতেছি। ও যা করতেছে ওকে এটা করতে দিও না। যদি এই মেসেজ দেখে থাকো প্লিজ তোমরা এখানেই স্টপ হও। মেসেজটা সেন্ড করে মানে লিটারেলি আইকোর ভাই স্ক্রিনের দিকে তাকায় আছে যে এটা কেউ সিন করবে কিনা আমি বসে বসে দেখব। উনি নিজের চোখে দেখেন যে মেসেজটা ডেলিভার্ড হয়ে গেছে এবং কিছুক্ষণের ভিতরে এটা ব্লু টিক হয়ে গেছে। মানে কেউ যদি মেসেজ সিন করে দেখবা যে ডবল টিকটা কিন্তু ব্লু হয়ে যায়, বাট ব্লু হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রে হয়ে গেছে। তার মানে কেউ এটা সিন করে আনরিড করে রেখে দিছে। তারপর ওই ছেলেটা চিন্তা করতে থাকে, ও মাই গড, আমি জানি না আমার বোনের সাথে কি করতেছে, বাট এই ছেলে ভালো হতে পারে না। একটা ভাই লিখছে যে আমার বোন আত্মহত্যা করার চেষ্টা করতেছে, প্লিজ তোমরা এরকম উল্টাপাল্টা কিছু করো না, আর তোমার কাছে যদি আমার বোন যায় ইমিডিয়েটলি আমাকে ফোন করো এবং আমাকে জানাও আমার বোন কোথায় আছে। সে এই মেসেজটা পড়ার পর এটাকে আনরিড করে ফেলে রাখছে। এই ছেলের সমস্যা আছে। আইকোর ভাই এক মুহূর্ত দেরি না করে এই সব ইনফরমেশন পুলিশকে দিয়ে দেয়। এরপর পুলিশ আইকোর সাথে সাসপেনশন প্রো এর যে কনভারসেশন সেগুলো পড়তে থাকেন এবং তারাও বুঝতে পারে যে ওরা দুজন মিলে তথ্য করার প্ল্যানিং করতেছে। তো সেখান থেকে পুলিশ একটা অ্যাড্রেস খুঁজে বের করে যেখানে অ্যাকচুয়ালি আইকোকে যেতে বলছে এই সাসপেনশন প্রো। এখনও তো পুলিশ জানে না যে কে এই সাসপেনশন প্রো। তো জামা সিটির যেই স্পেসিফিক জায়গাতে আইকোকে যেতে বলছে সাসপেনশন প্রো, পুলিশরা সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজটা খুঁজে বের করে এবং সেটা চেক করতে করতে ওনারা যেটা দেখতে পায় এক্স্যাক্টলি আইকোর মতো একটা মেয়ে একা একা একটা বাসার ভিতরে এন্ট্রি নিচ্ছে, তার আশেপাশে কেউ নাই। তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম অন্যান্য সব ভিকটিমদেরকে কিন্তু তাকাহিরো ইশারায় বলতো যে তুমি আমার পিছনে পিছনে আসো, যেন কেউ না বুঝতে পারে অ্যাকচুয়ালি কে তাকে এই বাসায় ফলো করায় নিয়ে যাচ্ছে। যেহেতু সে দূরে দূরে থাকতো আর এর ভিতরে সে এতগুলা করে ফেলছে, একটা ইন্টারভিউতে তাকাহিরো এটাও জানায় যে প্রথম দিকে মানে যখন সে মিজুকি খুন করে তার বডি বিভক্তিকরণ করতে তার 2 দিন সময় লেগেছিল। পরবর্তীতে এই 2 মাসে এতগুলো করে তার বিভক্তিকরণ করতে করতে সে এতটাই এক্সপার্ট হয়ে যায় যে পরবর্তীতে মাত্র 2 ঘন্টার ভিতরে সে সব কিছু র্যাপ এবং প্যাক করে ফেলতে পারত। এই লোক যদি আরও কিছুদিন সময় পেত আমি জানি না ও পৃথিবীতে কী ঝড় তৈরি করে ফেলতো। তো যাই হোক, পুলিশরা অ্যাটলিস্ট এটা নিশ্চিত হয়ে যায় এই মুহূর্তে আইকো জামা সিটিতে আছে এবং যে ঠিকানাটা ওকে প্রোভাইড করা হয়েছিল সেই জায়গার আশেপাশেই সে আছে। তো জামা সিটির পুলিশ অফিসারদেরকে ইমিডিয়েটলি ইনফর্ম করানো হয় এবং তাদেরকে জানানো হয় যে কোন অ্যাড্রেসে এই মেয়েটা গিয়েছে এবং তাদেরকে সেই অ্যাড্রেসে যেয়ে চেক করতে বলা হয় যে সেখানে এই মেয়েটা রয়েছে কিনা। আর এমনভাবে সেখানে সেই পুলিশ অফিসারদেরকে যেতে বলা হয় মানে তাকাহিরোর বাসাতে, যেন তাকে বলা না হয় যে তাকে গ্রেপ্তার করতে আসা বলা হয়েছে, তাকে বলা হয় যে তারা এমনিতেই ওয়েলনেস চেক করতে আসছে তাই তার বাসাতে আসছে। মানে কোনো মতেই তাকাহিরো যেন বুঝতে না পারে যে তাকে সন্দেহ করে এখানে আসা হয়েছে। তাকে যেন বলা হয় আমরা এখানেই আসছিলাম তাই একটু আপনার বাসায় আসছি, এই কথা বলে যেন তারা তার বাসায় একটু ঢু মেরে আসে। কারণ যদি কোনো মতে তাকাহিরো বুঝতে পারে সে তো এখান থেকে পালিয়ে যাবে। আর যেহেতু এখনও তাকাহিরোর বিরুদ্ধে ওনাদের কাছে কোনো এভিডেন্স নাই তাই ইমিডিয়েটলি তো তাকাহিরোকে গ্রেপ্তারও করা যাচ্ছে না। তো এই প্ল্যানিং করে জামা সিটির পুলিশ অফিসাররা তাকাহিরোর বাসাতে যায়। তো তাকাহিরোর বাসাতে যে পুলিশ অফিসাররা দরজায় কড়া নাড়ে, এক্সকিউজ মি, পুলিশ অফিসাররা তাকাহিরোর দিকে তাকিয়ে বলে অ্যাকচুয়ালি আমরা এখানে একটা সার্চ করছিলাম, ইয়োকো নামের একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, এই যে তার ছবি, আপনি কি তাকে চিনেন? ইয়োকোর ছবি দেখে তাকাহিরো প্রচণ্ড ভয় পেতে থাকে। এরপর নিজের ভয়টাকে কমিয়ে কাম ডাউন করতে থাকে নিজেকে। এরপর ও যে দরজা ফাঁকা করে অল্প ফাঁকা করে পুলিশদের সাথে কথা বলতেছিল, এরপর সে দরজাটা পুরোপুরি খুলে দেয়। এরপর রিল্যাক্সিং মোডে সেভাবে দাঁড়ায়, পুলিশদেরকে একটা বক্সের দিকে ইশারা করে বলে ওইখানে ইয়োকো। ওই মুহূর্তে পুলিশ অফিসাররাও বুঝতে পারতেছিল না
যে অ্যাকচুয়ালি তাকাহিরো বক্সকে দেখিয়ে কেন বলতেছে যে ইয়োকো এখানে। তাকাহিরো একটু সময় নেয়, এরপর পুলিশদের দিকে তাকিয়ে বলে, অ্যাকচুয়ালি অলরেডি আমি 9 জনকে খুন করেছি। আমার মনে হয় তাকাহিরো অলরেডি জানতো যে ওর আর পালানোর কোনো পথ নাই, এর থেকে নিজে নিজে স্বীকারোক্তি করে ফেললেই মনে হয় ভালো হবে। অফিসাররা কিন্তু আইকোকে সার্চ করার উদ্দেশ্যে তাকাহিরোর অ্যাপার্টমেন্টে এসেছিল, যে কারণে মাত্র 5 জন পুলিশ অফিসাররা এসেছিল। যখন তারা জানতে পারে যে তাকাহিরো 1 জন না 2 জন না 9 জনকে খুন করছে এবং তার লাশগুলোকে সে ঘরের ভিতরে স্তূপ করে বক্সীকরণ করে রেখে দিচ্ছে, ইমিডিয়েটলি তারা 20 থেকে 25 জনের ফোর্সকে ইমিডিয়েটলি এখানে আসতে বলে। এবং তারা এসে যখন এই সিচুয়েশন বাসাকে দেখে, এই বাসার তারা নাম দেয় হাউস অফ বোন। ওনারাও বলে যে এরকম কোনো সিচুয়েশন তারা কখনো দেখে নাই। আর এই বাসার ভিতর থেকে এমন গন্ধ বের হচ্ছিল, মানে ওটা যে শুকছে ওটা কেউ ভুলতে পারে নাই। এই ঘরের ভিতরে এত দিন ধরেও কিভাবে ছিল, আমি শুধু এটাই চিন্তা করতেছিলাম। আমার মনে হয় একটা পর্যায়ে ওর শ্রবণ শক্তি আর কাজ করতেছিল না। শ্রবণ শক্তি কোনটারে বলে? নাক রে না কান রে। তাকাহিরোর পুরো বাসায় ইনভেস্টিগেট করতে যেয়ে পুলিশ অফিসাররা যেটা দেখেন, এই বাসায় শুধু মানুষের হাড্ডি এবং মাংস ছাড়াও মানুষের ক্রেডিট কার্ড, আইডি, জুয়েলারিস, টাকা পয়সা সব কিছু, সেগুলোকেও সে বক্সীকরণ করে রেখে দিচ্ছে। এবং এর সাথে সাথে এদেরকে খুন করার জন্য সে যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছিল, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, এই সব কিছু এবং দড়ি সহ কস্টেপ সহ সব কিছু পুলিশ অফিসাররা খুঁজে পান। এবং যেসব ইনস্ট্রুমেন্ট পুলিশ অফিসাররা ওর বাসায় খুঁজে পেয়েছিল, প্রত্যেকটার ভিতরে আগ লেগেছিল। এবং তাকাহিরোর বাসায় একটা ব্লেন্ডারও ছিল। এবং পুলিশ অফিসাররা পরবর্তীতে এটাও জানতে পারেন সেটার ভিতরেও মানুষের রিমেন্স পাওয়া যায়। হু নোজ এটা দিয়ে সে কি ব্লেন্ড করছে এবং এটা ব্লেন্ড করার পর সে কি করছে। তাকাহিরোর পুরো বাসা সার্চ করার পর পুলিশ অফিসাররা মানুষের 9টা মাথা এবং 240টা হাড্ডি খুঁজে পায়। ওনারা জানায় যে বাসাটার বাসা নাই, এটা লিটারেলি একটা কবরস্থানে পরিণত হয়েছে। এবং পুলিশ অফিসাররা তার বেডরুম থেকে আরেকটা বক্স খুঁজে পায় এবং তারা চিন্তা করতে থাকে তার মানে কি ও আরেকজনকে খুন করছে, যেটা আমাদের কেউ জানায় নাই। বাট লাকিলি এই বক্সটা ওপেন করে তারা দেখতে পায় এটার ভিতরে কিচ্ছু নাই, এটা এমটি। এর মানে পুলিশ অফিসাররা রিয়েলাইজ করতে পারে যে ও 10 ভিকটিমকে অ্যাকচুয়ালি সে খুঁজতেছিল, আর তার জন্য অলরেডি সে আরেকটা বক্স প্রিপেয়ার করে রাখছিল। ওর ইউ নেভার নো কখন সে তার 10th ভিকটিমকে পেয়ে যায়, আর সেই সময় বাসায় যদি সব কিছু রেডি না থাকে তখন সে কিভাবে কি করবে। মাত্র 2 মাসের ভিতরে তাকাহিরো 9 জনকে খুন করছে, আর এত এক্সট্রিমলি ডেঞ্জারাসভাবে এই কাজগুলো করছে। কেন করছে, কিভাবে করছে, পুরো বিশ্ব এটা জানতে চায়। যে কারণে যখন তাকাহিরোকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, প্রচুর সাংবাদিকরা ভিড় জমাতো তাকাহিরোর সাথে একবার একটা ইন্টারভিউ করার জন্য। তাকাহিরো কিন্তু সবাইকে আবার ইন্টারভিউ দিত না, শুধুমাত্র যারা তার জন্য স্ন্যাক্স নিয়ে আসতো শুধু তাদেরকেই সে ইন্টারভিউ দিত। মানে গিভ অ্যান্ড টেকের তো একটা বিষয় আছে, তুমি আমাকে খাবার দিবা আমি তোমাকে ইন্টারভিউ দিব, খাবার না দিলে তো আমি ইন্টারভিউ দিব না। আবার বলে দিত কী টাইপের স্ন্যাক্স চায়, সেটা দিলেই তুমি ইন্টারভিউ পাবা। 2019 সালে যখন মহামারী শুরু হয়ে যায় কোভিড, ও তখন অনেক টেনশনে পড়ে যায়। এমন না যে কোভিড হলে পৃথিবীর কি হবে, ও টেনশনে পড়ে যায় কারণ এই সময় সব জায়গাতে অনেক স্ট্রিক্ট রুলস থাকে, বাইরের কেউ এসে মানে ভিতরে দেখা সাক্ষাৎ করতে পারবে না, যে কারণে ওর সাথে খুব কম মানুষরা মানে দেখা করতে পারতো, ইন্টারভিউ খুব তার কম নিত, যে কারণে বাইরে থেকে তার স্ন্যাক্স খাওয়ার অপশনও কমে যায়। জিনিসটা নিয়ে সে খুব টেনশনে থাকতো যে কখন কোভিড যাবে আর কখন সে আবার আগের মতো স্ন্যাক্স খেতে পারবে। ওকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি ভয় পান নাই যখন আপনি প্রথমবার খুন করেছিলেন, অ্যাকচুয়ালি আপনার অনুভূতি কী ছিল? বলছে প্রথমবার আমার হার্টবিট তো অনেক বেড়ে গেছিলো, মনে হচ্ছিল আমি এক্সারসাইজ করছি, বাট আমি ভিতর থেকে অনেক এক্সাইটেড ফিল করতেছিলাম। বাট ডেড বডি দেখার পর আমি একটু ঘাবড়েছিলাম প্রথমবার, বাট ইভেনচুয়ালি যখন একের পর এক অনেকগুলো করি আমার আর ওই ভয়টা আর ছিল না। এরপর এটা এক্সাইটমেন্টে পরিণত হয়। ইভেন এরপর থেকে তো আমি ডেড বডির সাথে সেলফিও তুলতাম, ভালোই লাগতো। এরপর একজন তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এই কাজগুলো করেছেন, এত ঘৃণিত কাজ, এগুলোর জন্য কি আপনার কোনো অনুশোচনা নাই? তাকাহিরো বলছে অ্যাকচুয়ালি না,
আমার অ্যাকচুয়ালি কোনো অনুশোচনা নাই। প্রথমটার জন্য মেবি আমার একটু আছে, কজ ওর সাথে আমি হালকা একটু প্রেমের অভিনয় করেছিলাম মেবি তার জন্য, অর মেবি ওর সাথে আমার বেশ কিছুদিনের একটু সম্পর্ক ছিল, দ্যাটস ওয়াই ওর কথা আমার একটু মনে পড়ে। বাদ বাকিদের জন্য আমার তেমন কোনো অনুশোচনা নাই, কজ আমার কয়েকজনের নামও মনে পড়ে না অ্যাকচুয়ালি, আমি ওদেরকে ঠিক মতো চিনিও না। আসছে আমার বাসাতে, আমি তাদেরকে খুন করছি। আমি যাদেরকে চিনি না তাদের জন্য আমি কেন অনুশোচনা করবো? তাকাইরকে কোশ্চেন করা হয় যে আপনি কি ট্রায়ালে নিজেকে নির্দোষ হিসাবে প্রমাণিত করতে চান কিনা? বলে যে না না, আমি যেটা নিজেই মুখে স্বীকার করে নিয়েছি, এখন আমি কেন নিজেকে আবার নির্দোষ হিসেবে প্রমাণিত করতে চাবো? যদিও আমার লয়াররা বলেছে আমার হয়ে তারা ফাইট করবে কি নিয়ে, কজ রাইট নাও যে সিচুয়েশন, আমি মনে করি না ফাইট করেও তারা কোনো কিছু ডিফারেন্স করতে পারবে। তো আমি চাই জাজরা যে রাইটাই নাই এটা যেন দ্রুত করে ফেলে, কজ কোনো কিছু লেন্দি করা আমার আবার পছন্দ না। পরবর্তীতে যখন তাকাহিরোর ট্রায়াল শুরু হয়, তার লয়ার তাকে ইনোসেন্ট হিসাবে প্রমাণিত করার চেষ্টা করে, এটা বলে যে তাকাহিরো অ্যাকচুয়ালি তাদেরকে সাহায্য করছিল যারা পৃথিবী থেকে নিজের ইচ্ছায় বিদায় নেওয়ার চেষ্টা করতেছিল, বাট তারা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিল না যে তারা কিভাবে পৃথিবী থেকে চলে যাবে। তাকাহিরোর লয়ার জাজকে বলে এই ভিকটিমদের টুইটার অ্যাকাউন্ট যদি আপনি চেক করেন আপনি দেখতে পাবেন সবাই বলছে যে ওরা মৃত্যুবরণ করতে চায়। এভাবে প্রমাণিত হয় যে আমার মক্কেল নির্দোষ। আমি ভাষা হারাই ফেলছি। হ্যাঁ, তারা এরকম টাইপের স্ট্যাটাস দিছে, বলছে যে তারা পৃথিবীতে থাকতে চায় না, কিন্তু তারা কিন্তু নিজের বাসায় স্বেচ্ছায় করে নাই, যদিও আত্মহত্যা করাও একটা ক্রাইম। তাকাহিরো নিজের বাসায় তাদেরকে ডেকে এনে মানে, এবং তাকাহিরো নিজেও স্বীকার করছে যে সারপ্রাইজলি সে মানুষকে অ্যাটাক করতে পছন্দ করে। তার মানে মানুষগুলো জানতেও না যে তাদের উপরে ওই মুহূর্তে অ্যাটাক হতে চলছে। তাকাহিরো ওইভাবে ওদেরকে অ্যাটাক করছে, এবং তাকাহিরো কিন্তু বলছে ওদেরকে যে তোমরা মানে আমার সাথে দেখা করতে আসার আগে মোবাইলটাকে পানির ভিতরে ফেলে দিবা। কেউ কিন্তু পানির ভিতরে মোবাইলটা ফেলে নাই। একজন বাথরুমে কমোডের ফ্ল্যাশের ভিতরে মোবাইলটা লুকায় রাখছিল, আরেকজন ট্রেন স্টেশনে মোবাইলটা লুকায় রাখছিল, কেউ কেউ মোবাইল নিয়েই তার বাসা পর্যন্ত গেছিল। তার মানে সবাই মানে মনে মনে ভাবছে যে হ্যাঁ আমি মরতে চাই। এরপরও অনেকের মনে এই সেকেন্ড অপশনটাও তারা খোলা রাখছিল যে মেবি আমি নাও চাইতে পারি। তাহিরোকে একবার একটা কোশ্চেন করা হয়েছিল যে অ্যাকচুয়ালি এটা আপনার বন্ধ করার ইচ্ছা কবে ছিল, নাকি এটা আপনার চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল মানুষকে খুন করা? ও যেটা জানায় এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারতাম আমার 10th ভিকটিমকে জোগাড় করার পর, কারণ মেবি 10th ভিকটিমকে আমি করার পর আমি মঙ্ক হয়ে যেতাম, মেবি এগুলো সব কিছু ছেড়ে আমি পাহাড়ে চলে যেতাম। বাট এটা তো আপনারা হতে দিলেন না। এখন আমি কিভাবে বলবো যে অ্যাকচুয়ালি আমার ফিউচার প্ল্যানিং কী ছিল, বিকজ এখন তো আমি ছেলে। তাকাহিরোর এই ট্রায়ালের সময় কিন্তু তাকাহিরোর মাও আসছিল। উনি যেটা জানায় যে উনি বিশ্বাসই করতে পারতেছেন না ওনার ছেলে এগুলো করছে। টিপিক্যাল মা। উনি যেটা বলে যে আমার ছেলে তো পোকাও মারতে পারতো না ছোটোবেলায়, কীভাবে এভাবে মানুষ মারছে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। এই কথার পরিপ্রেক্ষিতে তাকাহিরো একটা ইন্টারভিউতে যেটা বলে অ্যাকচুয়ালি আমি পোকা ঘৃণা করি, তাই আমি পোকা মারি না। একটা ইন্টারভিউতে তাকাহিরো স্বীকার করে যে অ্যাকচুয়ালি ওর বাবা মাকে ম্যানিপুলেট করার জন্য ওর বাবা মার থেকে যত পারে সে টাকা পয়সা আদর ওর অ্যাটেনশন এগুলো নেওয়ার জন্য ও এরকম ডিপ্রেশনে আছে, ও কষ্টে আছে, ও আত্মহত্যা করতে চায়, এগুলো ওর বাবা মাকে দেখাতো। আমি এটা শোনার পর জাস্ট মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসেছিলাম যে এটাও সম্ভব। হাই স্কুলে উঠবে, এলিমেন্টারি স্কুলের বাচ্চা, তার মানে তখন তার বয়স 13 কি 14, মানে এই বয়সের একটা বাচ্চার পক্ষে এইগুলোও চিন্তা করা সম্ভব। মানে তখন থেকে সে মানুষকে ম্যানিপুলেট করতো। ও কী পরিমাণে সাইকো একবার চিন্তা করো। তো যাই হোক, সব প্রমাণাদি পাওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেয়, বাট এখনও তার মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। রাইট নাও তার বয়স 34 বছর, এখনও সে জাপানের কোনো একটা জেলে রয়েছে এবং সে অপেক্ষা করছে তার মৃত্যুর জন্য। সো এই ছিল হচ্ছে তাকাহিরোর গল্প। তাকাহিরো যেটা জানায় যে আজ যে সে খুনিতে প্রমাণিত হয়েছে এটার জন্য নাকি সমাজ দায়ী, এটার জন্য নাকি পুলিশ দায়ী। এর রিজন যদি সে ওই যে 14 মাসের জন্য তাকে জেলে দেওয়া হয়েছিল এবং তাকে 2 মাস জেল খাটানোর পর যে প্রবেশনে পাঠানো হয়েছিল সেটা যদি না করা হতো
তাহলে সে নাকি খুনই করতো না। বলছে আমি তো একটা জবই করতেছিলাম, আমাকে যদি প্রবেশনে না পাঠানো হতো তাহলে তো আমি জবই করতাম নর্মাল মানুষের মতো। বাট যেহেতু আমি জব করতে পারলাম না, এরপরেই তো আমি সেকেন্ড অপশন খুঁজলাম যে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় কোনো রকমের ইনভেস্টমেন্ট না করে। এরপরেই তো আমার মাথায় খুনের চিন্তাটা আসলো। তাহলে আমাকে খুন করতে কে দায়ী করলো? এই পুলিশরা দায়ী করলো, এই সমাজরা দায়ী করলো। তার মানে আপনাদের কারণেই আমি আজকে এরকম হতে বাধ্য হলাম। মানে একটা জিনিস সবসময় খেয়াল করবা, যারা নার্সিসিস্ট হয় ওরা অলওয়েজ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে পছন্দ করে। অনেক নার্সিসিস্ট দেখবা আমাদের আশপাশেই আছে, তাদের লাইফের ডাউনফলের জন্য তারা নিজেকে দায়ী করে না, তারা তাদের আশপাশের মানুষদেরকে দায়ী করে থাকে। আমার এই সেমিস্টারগুলো কার জন্য খারাপ হচ্ছে? তোমার জন্য। আমি যে নেশা করতেছি, তুমি আমাকে বাধ্য করতেছো। আমি চাকরিতে মন বসাতে পারি না, আমার প্রমোশন হচ্ছে না। কেন? কারণ ঘরে তুমি অশান্তি তৈরি করো। আমি কয়েকটা বেসিক নার্সিসিস্ট উদাহরণ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখবে যে তাদের পার্টনার যারা মানে অনায়াসে তারা তাদেরকে যে কোনো সমস্যার জন্য তাদেরকে দায়ী করে থাকে। সো নার্সিসিস্টদের থেকে সাবধান থাকবে। অবশ্যই যখন সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কথা বলবে, পট করেই তাদের সাথে দেখা করতে চলে যাবা না। আর বিশেষ করে বাসায় তো নাই, তো দেখতেছই তো কীভাবে একেবারে মুরগি ছিলার মতো করে ছিলে ফেলতেছে। এরকম করে না ছিললেও অনেক কিছু হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকে বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আই লাভ ইউ।